আচ্ছা, তুই সবসময় অয়নের সাথে এমন খারাপ ব্যবহার করিস কেন? ও না এর থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। তাছাড়া আমি ওর সাথে যাই ব্যবহার করি না কেন, তাতে তোরা তো লাগে কেন? আসলে সবসময় ওর সাথে এরকম ব্যবহার করিস তো, তাই খারাপ লাগে। আহারে বেচারা আইসে আমার দরদ দেখাইতে। আচ্ছা, ছেলেটা তো খারাপ না, ও তো তোকে ভালোবাসে। সো তুই তো পারিস তাকে ভালোবাসতে। তোর ভালোবাসা না চাই, ওর মতো ছেলেকে অতি ভালোবাসবে? আসলে না চাইতেই খাঁটি ভালোবাসাটা পেয়েছিস তো, তাই তোর কাছে এর কোনো মূল্য নাই। তাই এতই যদি ভালো বুঝিস, তুই গিয়ে প্রেম করস না ওর সাথে? হাত ছাড় আমার। ওতে আমি তোমা বলতে না বলতেই ঠাস করে চর বসিয়ে দিল গালে। আমি নিশ্চয় হয়ে যাই, কিন্তু তার হাত ছাড়েনি। সে টেনে হাতটা ছাড়িয়ে নেয়। লজ্জা কর না তোর? কতবার বলছি আমার পেছনে পেছনে আসবি না। বিশ্বাস করো অথি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি তো তোকে ভালোবাসি না, তবু কেন আমাকে বিরক্ত করস? আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ অথি। দেখ, 3টা বছর আমাকে অনেক বিরক্ত করছস, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজ তুই আমার হাত ধরছস। আর যদি দেখি তবে আজ তো চর মেরেছি, আর একদিন কিন্তু জুতা দিয়ে পিটামো। বখাটে কোথাকার, ফুট। বলে সে চলে গেল। ও আচ্ছা, আমাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি অয়ন, এবার ইন্টার 2য় বর্ষে পড়ি। বাবা অবসরপ্রাপ্ত আর্মি, মা গৃহিণী। ভাইয়া সুইজারল্যান্ডে থাকে, এখনো বিয়ে করেনি। আর একমাত্র বোন এনা, সবার ছোট, এবার ক্লাস 3-তে পড়ে। আমরা চট্টগ্রামে থাকি। আর অথি আমাদের কলেজে পড়ে, সে আমার জুনিয়র, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার একটা বড় বোন আছে, ডাক্তারি পড়ছে। আর মা বাবা দুজনই টিচার, তারাও চট্টগ্রামে থাকে। স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত আজ 3 বছর ধরেই ওদের পিছনে পড়ে আছি, কিন্তু সে আমাকে কোনো রকমই পাত্তা দিচ্ছে না। তবু আমি হাল ছাড়িনি। প্রতিদিনকার মতো আজও তাকে প্রপোজ করব, তাই তার আসার পথে দাঁড়িয়ে আছি। একটু পর অথি অথি একটু দাঁড়াবে, প্লিজ দাঁড়াও না, এই বলে আমি তার হাতটা টেনে ধরলাম। আর সাথে সাথেই সে আমাকে ঠাস ঠাস করে মেরে দিল। আমি তো হয়ে গেলাম। অসভ্য কোথাকার! মেয়ে দেখলে হাত ধরতে মন চায়, যখন তখন যেখানে সেখানে বিরক্ত করা তোদের স্বভাব হয়ে গেছে। এই বলে অতি চিল্লানি দিয়ে সবাইকে জড়ো করে ফেলে এবং সবার সামনে আমাকে যা তা বলে অপমান করে। আমি তখন লজ্জায় অপমানে একদম বোবা হয়ে গেছি। বাসায় এসে শুয়ে পড়লাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম, অতি আমার সাথে এমন করতে পারলো? এত ভালোবাসি কেন বুঝলো না সে? আমার কথা শুনলে কি এমন হয়? সবার সাথে তো ঠিকই কথা বলে, আমার সাথে কেন নয়? তাহলে কি আমি তাকে বেশি ডিস্টার্ব করি? থাক, আজ থেকে আর তাকে ডিস্টার্ব করবো না, এই ভেবে কান্না করে দিলাম। হঠাৎই ছোট বোন এনা এসে ভাইয়া ভাইয়া বলতে লাগলো। বল। তুমি কাঁদছিলে কেন? কেউ কষ্ট দিয়েছে? না আপি, আমি কাঁদছি না। কি জন্য আসছো বলো? যাও, আম্মু ডাকছে তোমায়। চোখে পানি মুছে তাকে চুমু দিয়ে আম্মুর কাছে নিয়ে চলে গেলাম। কি রে, এমন লাগছে কেন তোকে? কি হয়েছে? কই আম্মু, কিছু না তো। হ্যাঁ ওকে। কাঁদছিস মনে হয়, চোখ লাল হয়ে আছে যে। কই না তো। ও আচ্ছা, চোখে জানি কি পড়ছিল। এরপর আম্মু বলতে লাগলো, 1 তারিখ থেকে রাকিব স্যারের কাছে পড়তে যাবি, তোর আব্বু বলে দিয়েছে, আর যেন বলতে না হয়। ওকে আম্মু, বলতে হবে না, মনে থাকবে। এরপর কে শুতে যাব, এমন সময় একটা কল আসলো। রিসিভ করতেই, কে রে, আজ কলেজে আসলি না কেন? গিয়েছিলাম তো। কেন, কি হয়েছে দোস্ত? না, কোথাও তো দেখলাম না, কই ছিলি? মন খারাপ ছিল, তাই বাসায় চলে আসছি। সেটা তো তোর সবসময় খারাপ থাকে। তো আজও কি প্রপোজ করেছিলি নাকি ও থেকে? কিন্তু ওকে, ভালো থাকিস, কলেজ গেলে দেখা হবে বলে কলটা কেটে দিলাম। কারণ ওদের আচরণের কথা মনে পড়লেই কান্না চলে আসছে। পরদিন কলেজে গেলাম। মেহেদি, অন্তু, রাইসা, কনা, সাফিন, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎই শহীদ মিনারের দিকে তাকাতে দেখলাম অতি দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলাম। প্রপোজ করব এমন সময় গতকালের ঘটনা মনে পড়ে গেল। সাথে সাথে উঠে দাঁড়ালাম এবং কিছু না বলে চলে আসলাম। অতিও কিছু বলল না, শুধু তাকে দেখলো। আমার এই অবস্থা দেখে কলেজের সবাই হাসাহাসি শুরু করেছে, কিন্তু তবুও গতকালকের ঘটনা কাউকে বলেনি। নিতান্ত নিজের মধ্যেই রেখে দিয়েছি। এখন কলেজে যাই ঠিকই, কিন্তু অতিকে আর বিরক্ত করি না। আর অতিও এখন অনেক ভালো আছে, আর তাকে আগের মতো লুকিয়ে চলাফেরা করতে হয় না। আমিও ভালো আছি, তবে পিছুটানটা রয়ে গেছে। অয়ন, অয়ন, কী রে বাবা, এখন সকাল কয়টা বাজে? অয়নের মা, তোমার ছেলে তুলো,
হুম। আব্বু, আজ তো শুক্রবার, আর একটু ঘুমাই না প্লিজ। ওকে, ঘুমাও, তবে কাল যে 1 তারিখ সেটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। ওকে, আমি গেলাম। তোমার আম্মুকে বলো কল দিয়ে বাজারের কথা বলে দিতে। আব্বু চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে রাকিব স্যারের কাছে পড়তে গেলাম। প্রথম দিন, তাই স্যার ও অন্যান্যদের সাথে পরিচিত হতে লাগলাম এবং এর মাঝে সকলের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। হঠাৎই মাহিদ বলে উঠল, আজ আমাদের একজন বন্ধু আসেনি, কাল আসলে তোমার সাথে পরিচয় করে দেব। ঠিক আছে, কিন্তু সে মেয়ে না ছেলে? সেটা তো বলা যাবে না, কালকে দেখবা, এখন সারপ্রাইজ থাক। ওকে, আজকের মতো আসি বন্ধুরা, বাই। আজকের মতো টিউশনি শেষ করে কলেজ গেলাম, তো সবার সাথে আড্ডা দিচ্ছি। এর মাঝে রাইসা বলে উঠল, কি রে অয়ন, আজ তোর পেয়ারি কই? চারদিকে তাকিয়ে দেখলাম, আসলেই তো আজ অথিকে কোথাও দেখছি না। কলেজে আসেনি নাকি ক্লাসে বসে আছে। অতঃপর তার কথা বাদ দিয়ে আবারও আড্ডায় মনোযোগী হলাম। তারপর ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসে গেলাম। ক্লাস শেষে গেটে দাঁড়িয়ে দেখলাম সে আসছে কিনা, কিন্তু কোথাও না দেখে তার বান্ধবী রিমিকে বললাম, কি ম্যাম, আজ আপনার আদরী বান্ধবী অতি কোথায়? কেন? তা জেনে আপনার এত দরকার কি? কেন, আপনার বান্ধবী আমার হবু বউ লাগে না? সো তার কথা জিজ্ঞেস করতেই পারি। তা তো বটেই মিস্টার, কিন্তু সে তো আজ কলেজে আসেনি। ও, তা কেন আসেনি কিছু কি জানেন? না, সেটা তো জানি না। ওকে, বাই। এই যে শুনুন, আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে। তারপর রিমি চলে গেল, আমি বন্ধুদের নিয়ে চলে আসলাম। পরদিন কলেজে গেলাম। প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে বললেন, 10 তারিখে কলেজ ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহিলা টিচার মানে ম্যাম জয়েন করছে। সো তাকে সংবর্ধনা দিতে হবে এবং ছোট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করতে চাই, যদি আমরা রাজি হই। এটা শুনে তো আমরা মহা খুশি। নতুন ম্যাম আসবে, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আমরা অবশ্যই রাজি স্যার। তো স্যার আমাকে ক্যাপ্টেন করে আমাদের কয়েকজনকে দিয়ে একটা টিম বানিয়ে দিল এবং অনুষ্ঠানের সব দায়িত্ব দেওয়া হলো। তো আজকের মতো ছুটি হয়ে গেল, সবাই চলে যাচ্ছি। আমিও বন্ধুদের নিয়ে রওনা দিলাম। পিছন ফিরে লক্ষ্য করলাম অতীতের বন্ধুদের সাথে এসে এসে কথা বলতে বলতে কলেজ থেকে বের হচ্ছে। কী যে ভালো লাগে হাসি খুশি মুখ দেখে। হাসিতে মনে হয় যেন মুক্ত ঝরে। টোল পরা গালে হাসি কেমন তা তো আপনারা জানেনই। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি আর চিন্তা করি, আর যদি বিরক্ত করা না ছাড়তাম তাহলে হয়তো তার এমন হাসি খুশি মুখটা দেখতে পেতাম না। কিন্তু হঠাৎ আমাকে দেখে ঘাবড়ে গিয়ে কথা বন্ধ করে দিল। হয়তো ভেবেছিল আজও তাকে বিরক্ত করব। আমি এর সাথে সাথে অন্যদিকে ঘুরে গেলাম আর চোখে দেখলাম মুখে একরাশ বিরক্তির ছাপ নিয়ে কেটে পড়ছে তাড়াতাড়ি। আমিও চলে আসলাম বাসায়। পরদিন সকালবেলা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ও নো, ঘড়িটা মনে হয় আজ সকাল সকাল গাঁজা খায়। তা নাহলে কে এত সকাল সকাল কেউ অ্যালার্ম দেয়? অ্যালার্ম বন্ধ করতে এমনি মোবাইলে রিংটোন বাজা শুরু করলো। রিসিভ করতে ওপাশ থেকে কেউ অনয় বলে ডাকলো। আরে আমি অনয় না, অয়ন। এই একই কথা, যেটা অনয় সেটাই অয়ন। কে আপনি? আরে চিনতে পারোনি, আমি অনু। কোন অনু? এই যে রাকিব স্যার। ও আচ্ছা, তুমি? আমার নম্বর কই পেলে? আর এত সকালে কেন কল দিয়েছো? কি এখন সকাল? কয়টা বাজে দেখছোস? তাড়াতাড়ি এসে সবাই অপেক্ষা করছে। বলে রেখে দিল। আমি ঘড়ি দেখে তো হ্যাং হয়ে গেছি। আর মাত্র 13 মিনিট বাকি। তাড়াতাড়ি ফ্রেশে ব্যাগ কাঁধে নিয়ে নাস্তা না করে রওনা দিলাম। আম্মু আরে না এসব দেখে তো 11,000 ভোল্টের শখ খেলো। হয়তো ভেবেছে এটা কি করে সম্ভব, তাও আমার ছেলে। যাই হোক, গন্তব্যে এসে পৌঁছালাম। ঘড়ি দেখে বুঝলাম অলরেডি 7 মিনিট লেট। ও মাই গড, স্যারকে গিয়ে কী জবাব দেব চিন্তা করতে করতে একজনের ডাকে ঘোর কাটলো। তাকে দেখে অনু। কিমি, এত লেট কেন? আসলে সকালবেলা খুব ঘুম পেয়েছিল। আচ্ছা চল, সবাই ওয়েট করছে। ওকে চলো। স্যার আসেনি? না, মাহিদকে কল দিয়ে বলল আসতে 20 মিনিট লেট হবে। ওহ গড, বাঁচা গেল তাহলে। দুজনে কথা বলতে বলতে ক্লাসরুমে ঢুকে পড়লাম। রুমের ভিতর গিয়ে আমি যে দেখলাম, OMG, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর অথি, তুমি এখানে? আমি এখানে মানে? তুই এখানে কি করিস? আমি তো এখানে পড়তে আসলাম, তুমি এখানে পড়ো তাহলে? পড়তে আসিস না আমাকে বিরক্ত করতে আসিস আমি খুব ভালো করেই জানি। অসভ্যই তোর কোথাকার। তোর কারণে আমি কলেজে কোনো স্যারের কাছে পড়তে যাই না, তাই রাকিব স্যারের কাছে আসছি পড়তে। আর এখন দেখি তুই এখানেও চলে আসছস, বেয়াদব কোথাকার। দেখো অথি, আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি এখানে পড়তে এসেছি। সো এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। কি?
আসলে তোর না জীবনও শিক্ষা হবে না। সেদিন এতগুলো মানুষ মিলে তোকে অপমান করলাম, তবুও তোর শিক্ষা হয় নাই। আর কি করলে তোর শিক্ষা হবে? অতি আই এম সরি, প্লিজ সিন ক্রিয়েট করো না। একবার আমার কথাটা শোনো প্লিজ। সবাই জানলে আমার খুব খারাপ ভাববে, প্লিজ। তাই তুই বুঝি খুব ভালো মানুষ? শোন, পড়তে আসছিস পড়বি, আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম, মনে থাকে জানো। ওকে, ঠিক আছে। কি রে অথি, তোরা আগে থেকেই পরিচিতি নাকি? হ্যাঁ, এটা সেই বখাটে যার কথা কিছুদিন আগেও তোদের বলেছিলাম। ওকে, তোরা থাক, তোদের বন্ধুকে নিয়ে আমি গেলাম। ওই অসভ্য আমার সামনে থেকে সর। ধাক্কা দিয়ে চলে গেল অথি। আমি সেদিন আর পড়িনি, বাসায় চলে আসছি। বাসায় এসে বিছানায় শুয়ে চিন্তা করতে লাগলাম, কেন এমন হচ্ছে আমার সাথে? কি ভুল করেছি আমি? এখন তো আর আগের মতো ডিস্টার্বও করি না, তাহলে আমাকে কেন এত খারাপ মনে করে, কেন এত অপমান করে? দূর, আজ থেকে আর ওর ছায়া মারাবো না। কিসের ভালোবাসা, ছি! আমিও না বোকা। দুনিয়ায় এত মেয়ে থাকতে কেন ওর পেছনে দৌড়াবো? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন মেহেদির কল্পে আবার কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর মেহেদি বলল, আমাদের সংস্কৃতি অনুষ্ঠানের জন্য ফার্স্ট ইয়ার থেকে কিছু পারফরম্যান্স নিতে হবে। সো সবাই মিলে ফার্স্ট ইয়ারে ক্লাসরুমে গেলাম। সবাই ভিতরে গেল, আমি আর গেলাম না, কারণ আমি গেলে অতি মনে করবে তাকে দেখতে গিয়েছি। তাই ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। পারফরমারদের নাম লেখা শেষ করে সবাই চলে আসছি। এসে মাঠে বসে রাইসা, কোনা, মেহেদির সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় অতি এসে বলল, ওই ফাজিল, আজ যেরকম ছিলি প্রতিদিন এরকম থাকবি, আর ভুলেও আমার সামনে আসবি না। কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। ঠাসটাস শব্দে নীরব হয়ে গেল চারপাশ। বুঝতে বাকি রইল না যে অতি আমাকে চর মেরেছে। না, আসলে আপনারা ভুল বুঝছেন, কারণ আজ আমি অতিকে চর মেরেছি। আরে, আমি তোকে পাগলের মতো ভালোবাসি, তাই বলে তুই যা করবি তাই আমাকে মেনে নিতে হবে? আমি তো এদিন শপথ করেছিলাম তোকে আর বিরক্ত করব না, আর তুই এই সুযোগ নিয়ে আমাকে বারবার যা খুশিতে অপমান করছিস। তোর বোঝা উচিত ছিল পৃথিবীতে এত মেয়ে থাকতে আমি কেন বারবার তোর কাছে ছুটে আসি। আজ ভালো করে শুনে রাখ, আমি তোর ছায়া মারাবো না, আমার সামনেও যেন তোকে না দেখি, বাজে মেয়ে কোথাকার। আমি অতিকে এসব বলে চলে আসছিলাম পেছন থেকে। ওই, তুইও শুনে রাখ, আজ খুব বাড়াবাড়ি করে ফেললি, এর জন্য তোকে ভুগতে হবে। আমিও তোকে দেখে নিব। আরে যা যা, তোর মতো মেয়ে কি করতে পারে আমার ভালো করে জানা আছে। এই বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। রাতে সাদিকে নিকোটিনের ধোয়া উড়িয়ে ভাবতে লাগলাম, আমি কি করলাম? যাকে আমি এত ভালোবাসি তার গায়ে হাত তুললাম। এই ভেবে ভীষণ কান্না করছি। তাই ওয়াশরুমে ভালো করে মুখ ওয়াশ করে এসে ঘুমিয়ে পড়লাম। কি রে বাপ, কয়টা বাজে? পড়তে যাবি না? হ্যাঁ মা, যাবো। তুমি নাস্তা রেডি করো। আমি নাস্তা খেয়ে বাইক নিয়ে বের হলাম রাকিব স্যারের কাছে পড়ার উদ্দেশ্যে। কিছু দূর যেতে বাইক বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করে স্টার্ট দিতে পারলাম না। সো বাইকটা মেকানিকের কাছে রেখে বাসে করে চলে আসলাম রাকিব স্যারের কাছে পড়তে। আজ আসতে একটু লেট হয়ে গেছে। আসতে পারি স্যার? হ্যাঁ এসো। এত লেট কেন? ধন্যবাদ স্যার। আসার পথে বাইকটা খারাপ হয়ে গেছে স্যার, তাই লেট হয়ে গেছে। বলতে বলতে দ্রুত এসে খালি সিটে বসে পড়লাম। এত তাড়াহুড়ো করলাম যে খেয়ালই করিনি আমার পাশের সিটে অতি বসেছে। ওই ফালতু, তুই আমার পাশে কেন বসলি? উঠ এখান থেকে। কি হয়েছে অথি? ও বসলে সমস্যা কি? এসব কেমন আচরণ? সমস্যা বলেই তো বসতে দিচ্ছি না স্যার। কি সমস্যা? ও আমাকে সবসময় ইফটিজিং করে স্যার। কি অয়ন, এসব কি সত্য? সরি স্যার, আর এমন হবে না। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আর যদি শুনি তবে তোমাকে তো বের করে দিবই, সাথে তোমার বাবা কেউ নালিশ করব, মনে রেখো। যাও মাহিদের পাশে গিয়ে বসো। বলে স্যার পড়াতে শুরু করলেন। এদিকে অতি তো মহা খুশি, কারণ আমি আজ সবার সামনে অপমানিত হয়েছি। সেমন দিকে তাকে হাসছে আর মনে মনে ভাবছে, এর থেকে বড় অপমান করব তোকে, শুধু সুযোগটা পেয়ে নেই, আর তাহলেই আমাকে ওই দিন অপমানের বদলা নেওয়া হবে। তো এই কয়েকদিনে আমি আর কলেজে যাই না, শুধু রাকিব স্যারের কাছে পড়তে আসি আর পরে বাসায় চলে আসি। না হয় কোথাও গিয়ে ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা মারি। আজও তার ব্যতিক্রম নয়। পড়া শেষ করে সোজা আড্ডা দিতে চলে আসলাম। আগে থেকে মেহেদি, রাইসা, সাফিন সেখানে অপেক্ষা করছে। কি রে, কেমন আছোস? হ্যাঁ ভালো, তোদের কি অবস্থা? আমরা তো ভালোই আছি। তো মামা, এত বিষণ্ণ লাগছে কেন? আজও কি কিছু হয়েছে নাকি ওই নাগিনের সাথে? আর বলিস না, কি যে করি। ছাইরা দে মামা, ছাইরা দে। তোর সাথে এ নাগিনের সাথে হবে না। দূর শালা, সাইরে তো দিছি, তো কেন অযথা আমার সাথে এমন আচরণ করে বুঝি না। তোর সাথে এমন করব না তো কার সাথে করব? কতবার বলেছি ওরে ছেড়ে এবার আমাকে একটু পটা।
অবশ্যই আমি পটে আছি, শুধু তোর সুদৃষ্টির জন্যই হচ্ছে না। বলেই হু হু করে রাইসা সহ সবাই হাসা শুরু করলো। হঠাৎই ক্রিং ক্রিং আওয়াজে সবাই হাসা বন্ধ করলো। দিকে রাইসের কল আসছে। ওপাশ থেকে বলছে, কি রে, কই তোরা? এই তো আড্ডা দিচ্ছি, তুই কই? আমি তো বাসায়। আগামী 2 দিন পরই তো 10 তারিখে, মনে আছে তো সবার? হ্যাঁ মুটকি, মনে আছে। ওই কুত্তা অয়ন, তোর খবর আছে কলেজে আসলে। কুত্তা হারামি বিলাই, কাল সবাই কলেজে আসিস, অনেক কাজ আছে, বাই। বলেই রেখে দিল। আমরা সবাই আড্ডা শেষ করে বাসায় চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বাইক নষ্ট, এখনও ঠিক হয়নি, তাই কিছু পথ হেঁটে যেতে হবে। তো ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হলাম। কিছু পথ হেঁটে একটা বাসে উঠলাম। দেখলাম একটা সিট খালি আছে। আমি কি সেখানে বসলাম। লক্ষ্য করলাম পাশের সিটে একটি সুন্দরী মেয়ে বসা। কিছুক্ষণ পরপর মেসেঞ্জারে কাকে যেন মেসেজ করছে, হয়তো বয়ফ্রেন্ড হবে। আর মিটি মিটি হাসছে। মনে মনে ভাবলাম, হয়তো আমার দিনটিও এমন সুন্দর হতো যদি অতি মানত। ভাবতে মন খারাপ হয়ে গেল এবং বাসটিও চলতে শুরু করলো। বাসটি চলতে না চলতে আবার থেমে গেল। বুঝলাম যাত্রী নিতে দাঁড়িয়েছে। কয়েকজন যাত্রী উঠলো বাসে। একটা কলেজ পড়ে মেয়ে উঠলো। মেয়েটার কেউই নয়, অতিই ছিল। এবং বাসটি আবার চলতে শুরু করলো। তো বাসে কোনো সিট খালি ছিল না বলেই সবাই দাঁড়িয়েছিল। অতি আমার সিট বরাবর এসে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে খেয়াল করলেও সে আমাকে খেয়াল করেনি। খেয়াল করলে সে হয়তো এখানে তো দূরের কথা, বাসে উঠতো না। আমি অতিকে দেখে একটু লুকানোর চেষ্টা করছি, কারণ ও আমাকে দেখলে না জানি আবার কি কাণ্ড করে বসে। তাই আমি মুখে মাস্ক পরে নিলাম। আমি খুব হাঁসফাঁস করছিলাম। আমার পাশের সিটে মেয়েটি হয়তো সেটা লক্ষ্য করেছে, তাই হ্যালো বলে একটা পানির বোতল এগিয়ে দিল আমার দিকে। আমি না করতে মেয়েটি বলে উঠলো, আরে নাও, আমি বুঝতে পেরেছি তোমার পিপাসা পেয়েছে। আসলে সত্যি আমার খুব পিপাসা পেয়েছিল, তাই না করিনি। মাস্ক খুলেই বোতলটা মুখে ধরতেই দেখি অতি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে, কিন্তু আমি চোখ ফিরে নেওয়ায় সে আর কিছু বলতে পারিনি। এদিকে আমি পানিটা খেয়ে আর অতির দিকে তাকাইনি। আমি পাশে সিটে বসে মেয়েটার পাশে জানালার দিকে তাকিয়ে বাইরের সিনটা উপভোগ করছি। আর এদিকে অতি এখন আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এতদিন আমার পেছনে ঘুরঘুর করছে, আর এখন থেকে আমাকে পটাতে না পেরে নতুন একটাকে পটি ফেলেছে। হয়তো এটা ভেবে জেলাস হচ্ছে। যাই হোক, আমি এসবের তোয়াক্কা করি না। সে যাই ভাবুক না কেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার মতোই থাকবো। তো হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম। আর চোখে তাকাতে দেখি পাশের সিটের মেয়েটি আমার কাঁধে তার মাথা টুকে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগছিল। একবার ভাবলাম মেয়েটির মাথা কাঁধ থেকে নামিয়ে রাখি, আবার ভাবলাম না, হয়তো বেচারার খুব ঘুম পেয়েছে, থাক, যেভাবে আসে সেভাবেই থাক। সো মেয়েটার যাতে ঘুমাতে প্রবলেম না হয় সেজন্য আমি তার দিকে আরেকটু চেপে বসলাম। এতে করে ঘুমের করে মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে। সো মেয়েটার সাথে আমার একটু জড়াজড়ি হয়ে গেল। এদিকে অতি আমাদের সব কিছু দেখছে আর শুধু ফুলতেছে। চোখ মুখ গাল সব লাল বর্ণ ধারণ করেছে। কি যেন বলতে চাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারলো না। তারপর আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। তখন বাস থামলো। অথিও নেমে গেল। আমার নামার কথা থাকলেও আমি আর নামলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আজ আর রাকিব স্যারের কাছে যাব না, কারণ মেয়েটি আমার কাঁধে ঘুমিয়েছে যে 10 মিনিটও হয়নি। এখন ঘুম ভেঙে গেলে হয়তো মেয়েটার মাথা ব্যথা করবে। তাই আমি সোজা কলেজ রোডে গিয়ে নামার সিদ্ধান্ত নিলাম এবং এসে পৌঁছালাম। আমি আস্তে করে মেয়েটার মাথা আমার কাঁধ থেকে নামিয়ে দিতেই ঘুম ভেঙে গেল। খুব ভয় পেয়েছিলাম, না জানি কি থেকে কি হয়ে যায়। কিন্তু মেয়েটা কিছুই বললো না, শুধু বললো সরি, কিছু মনে করবে না প্লিজ। আমি ইচ্ছে করে এমনটা করিনি, খুব ঘুম পেয়েছিল তো তাই বুঝতে পারিনি। আমিও বললাম ইটস ওকে, নো প্রবলেম বলে বাস থেকে নেমে গেলাম। কলেজে প্রবেশ করতে দেখি অতি দাঁড়িয়ে আছে গেটের পাশে। দেখে আমি বিস্মিত বোধ করলাম, এ কি, অতি তো এখানে থাকার কথা না, ও তো রাকিব স্যারের কাছে কোচিংয়ে থাকার কথা, তাহলে এখানে আসলো কেমনে? বিষয়টা কেমন যেন ভুতুরে মনে হচ্ছে আমার সাথে। পরক্ষণে বুঝতে পারলাম সে বাস থেকে নেমে পড়তে না গিয়ে রাইডে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, সে পড়তে না গেলে বাসে করে তো চলে আসতে পারতো, কিন্তু সে তা না করে রাইডে কেন আসলো? আর এত আগে তো কলেজে আসার কথাও না, তাহলে কারোর সাথে মিট করতে আসলো না তো? আমি যতটুকু জানি ওর তো কোনো বয়ফ্রেন্ড থাকার কথাও না। দূর, আমি এত চিন্তা করছি কেন? ও তো আমার কেউই না। দূর, এত চিন্তা করতে ভালো লাগছে না। তো এইসব চিন্তা বাদ দিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম। দূর, আজ একটু আগেই চলে আসছি। হোস্টেলের ছাত্রছাত্রী ছাড়া আর তেমন কেউ নেই, সো একা একাই লাগছে। তো মেহেদিকে কল দিয়ে কলেজে আসতে বললাম। কিছুক্ষণের মধ্যে মেহেদি চলে আসলো এবং ততক্ষণে অনেক ছাত্রছাত্রীও চলে আসছে কলেজে। এদিকে মেহেদির সাথে গল্প করতে করতে ক্যান্টিনের দিকে চলে গেলাম। ক্যান্টিনের মামাকে বললাম, মামা 2টা আইসক্রিম দাও। মামা 2টা আইসক্রিম দিল।
দুই বন্ধু মিলে গল্প করতে করতে খেতে লাগলাম। খাওয়া শেষ করে ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় দেখি শহীদ মিনারের কাছে বসে আছে বাসের ওই সুন্দরী মেয়েটি। মেহেদিকে নিয়ে আমি সেখানে মেয়েটার কাছে যেতে লাগলাম। হঠাৎ দেখি এ কি, অধি আমাদের পিছু নিয়েছে। সো মেহেদিকে বললাম, কী রে, অধি আমাদের পিছু পিছু আসছে কেন? ওটিকে তো আমি কলেজে আসার আগে থেকেই তোকে ফলো করে দেখেছি। তাই নাকি? বলিস কি? আমাকে এতক্ষণ বলিসনি কেন? তোকে বলে কি হবে, তুই তো আর এসব নিয়ে ভাবিস না। চল ওই মেয়েটার কাছে যাই। কোথায়? কোন মেয়েটা? আরে ওই যে শহীদ মিনারের পাশে নেভি ব্লু কালারের হোয়াইট কম্বিনেশনে জামা পরেছে মেয়েটা। হ্যাঁ, অনেক সুন্দরী তো মনে হচ্ছে। এটা কে মামা? আরে মামা পরে বলছি, আগে তাড়াতাড়ি চল বলে হাঁটতে লাগলাম। মামা চল। এদিক অধি আমাদের সব কথা শুনছে আর পিছু পিছু হাঁটছে। আমরা না দেখার ভান করে হেঁটেই চলেছি। তারপর আমরা মেয়েটার কাছে এসে পৌঁছালাম। মেয়েটা আমাকে দেখি, আরে আপনি যে? হ্যাঁ আমি। অবাক হচ্ছেন নাকি? না সেরকম কিছু না। তো আপনি কি এই কলেজে পড়েন? আমি তো এই কলেজেই পড়ি। আপনিও নিশ্চয়ই? হ্যাঁ আমি এই কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? ও, আমি ইন্টার ফার্স্ট ইয়ার। গুড, তাহলে তো সবসময় দেখা হবে আমাদের। তাতেই হবে। আচ্ছা আপনার নামটা তো জানা হলো না, কি নাম আপনার? আয়মান সাদিক অয়ন। অয়ন নামেই চেনে সবাই। আপনি? আমি শায়রা ইসলাম ইরা। কোথায় থাকেন আপনি? এই তো বাস স্টেশনের উত্তর পশ্চিমের 14 নং বাসায়। তাই? ভালোই হলো, প্রতিদিন একসাথে আসা যাওয়া করতে পারবো। তার মানে আপনি এখানে থাকেন? আমরা ফ্যামিলি সহ 17 নম্বরের 3 তলায় থাকি। ওকে, ভালো থাকবেন তাহলে, পরে দেখা হবে। ওকে, সেম টু ইউ। তো চলে আসছিলাম, আবার পিছন থেকে ডাক দিল। এই যে আরেকটা কথা। বলুন, কি বলবেন? ওই দিনের জন্য খুব সরি, কিছু মনে করবেন না প্লিজ। আর আমাকে তুমি করে বলবেন। না না ঠিক আছে, সরি বলার কিছু নেই। এখন আসি। হ্যাঁ ওকে, টেক কেয়ার। এরা আমার পেছন থেকে ওইভাবে কিস করলো, আমি মেহেদি কেউই বুঝতে পারলাম না। আমরা আমাদের মতোই চলে আসলাম। আস্তে আস্তে। মামা এটা কি মেয়ে না পরি? পরি মামা, পরি। দেখেই তো বোঝা যাচ্ছে মামা। কেমনে পাইলে পরিটারে? আজ বাসে করে আসতে আমার সাথে, তারপর সবকিছু তাকে খুলে বললাম। মেহেদি শুনে তো পুরো টাসকি হলো। কস কি মামা, কেমনে কি? তোর তো পুরো চাঁদ কপাল, প্রথম দেখায় জড়াজড়ি। আচ্ছা রাখি সব কথা, ওই আপদটা আছে নাকি গেছে? কোন আপদ? আরে শালা, কোন আপদ বুঝোস না? ও আচ্ছা, অথি। আরে মামা, নতুনটা আসতে না আসতে পুরানটা আপদ হয়ে গেল। কি মামা, ঘটনা কি? তোর শালা গেছে কিনা সেটা বল। সে তো চলে গেছে আরো অনেক আগে, ইরার সাথে কথা বলার সময়। মনে হয় ইরার সাথে আমাকে কথা বলতে দেখে খুব কষ্ট পেয়েছে। শালা কি মাল রে তুই, নতুন পরিটা রাইখা পুরান পেতনি টানিয়া পড়ে আছস। আচ্ছা চল ক্লাসে যাই, সবাই অপেক্ষা করছে, তাই ক্লাসে চলে আসলাম। এদিকে অতীত পুরো আগুন, পুরো ছাই হয়ে যাচ্ছে। কি পাঠক পাঠিকারা, কি ভাবছেন আপনারা? অতি জেলাস হচ্ছে? অতি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করেছে? হ্যাঁ, যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ অতি জেলাস হচ্ছে না, বরং ও কীভাবে ওই দিনের বদলা নেওয়া যায় সেটাই ভাবছে আর সুযোগ খুঁজছে। তো কলেজ ছুটি হলো, সবাই চলে গেল। আমি আর রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছি। অতিও সেম আমার মতো বাসের জন্য অপেক্ষা করছে। এমন সময় ইরা এসে বলল, এই যে মিস্টার অয়ন, অনেকক্ষণ ধরে দেখছে বাসের অপেক্ষায় আছেন। আর কতক্ষণ অপেক্ষা করবেন? চলুন দুজন একসাথে রিক্সা করে যাই। না, বরং আপনি চলে যান, আমাকে অনেকটা জায়গায় নামতে হবে। ওকে, যাই তাহলে, বাই। ইরাকে বিদায় দিতে দিতে আমাদের বাসটি চলে এলো। আমরা উঠে গেলাম বাসে, কিন্তু কোনো সিট খালি পেলাম না, তাই দাঁড়িয়ে থাকতে হলো। কিন্তু বাসে দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন মনে হলো, কারণ কিছুক্ষণ পর পর বাসটি ব্রেক করে, যার ফলে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্যক্তির গায়ের উপর পড়ে যায়। এদিকে অতি পেছন থেকে লক্ষ্য করছে এসব, তাই সামনে নেমে যাবে বলে কৌশল এসে পেছন থেকে আমার সামনে এসে দাঁড়ায়। আমি অতির কৌশল বুঝতে পেরে অতির সামনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ক্রসিংয়ের সময় অতির সাথে ঘেঁষাঘেঁষি হয়ে যাচ্ছে, তাই সামনে যেতে পারছে না। এভাবে কয়েকবার চেষ্টা করার পরেও হঠাৎ গাড়ি কড়া ব্রেক করে আমি শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই অতির ওপর। এভাবে পড়া অবস্থায় 45 থেকে 49 সেকেন্ড আমাদের আই কন্ট্যাক্ট হয়। অন্য যাত্রীদের ডাকে আমরা হুমড়ি খেয়ে উঠে পড়ি। এদিক ওটার সাথে সাথেই ঠাস ঠাস করে চরের শব্দে পাশে থেকে সবাই নিঃশব্দ হয়ে যায়। এ কি, অতি আবার আমাকে চর মারল? ভাবতে না ভাবতে আমার শার্টের কলার ধরে এলো পাথারে চর দিতে থাকলো। সবাইকে চিল্লিয়ে বলতে লাগলো যে এই বাসে ওঠার আগে থেকেই নাকি বাসে ওঠার পর পর্যন্ত আমি তাকে কুপ্রস্তাব দিয়ে আসছি। সামনে আসার পর বেশ কয়েকবার গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই এই সুযোগে তার গায়ের উপর পড়েছি। এসব বলছে সে। আপনারা চুপ হয়ে আছেন কেন?
মেয়ে বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? কোনোভাবেই কি আমরা নিরাপদ থাকতে পারবো না? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই মিলে রাম ধোলাই দিয়ে বাস থেকে আমাকে নামিয়ে দিল। আর অতি আমাকে মুখে বেঁচকি কেটে বলল, এবার বুঝ কেমন লাগে? সেদিন বলেছিলাম না দেখে নেব, এখন দেখলি তো? অতিকে ভীষণ খুশি দেখলাম, কিন্তু আমার তো অবস্থা খারাপ। পুরো শরীর ব্যথা করছে, হাঁটতেও পারছি না। কোনোরকম একটা গাছের নিচে এসে বসলাম। মোবাইলটা পকেট থেকে বের করে মেহেদিকে কল দিলাম, কিন্তু শালার মোবাইল বন্ধ। তাই অন্তকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যে অন্ত এসে গেল। কি রে, এই অবস্থা কেন তোর? আরে কি বলবো, ও এখন বাসায় নিয়ে চল, সব বলছি। অন্তু আমার কোনো রকমে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার আগে অবশ্য ডাক্তারের কাছ থেকে সামান্য ব্যথার ওষুধও নিয়ে এসেছি। তো বাসায় এসে গোসল করে খানা খেয়ে অন্তুকে নিয়ে রুমে এসে গল্প করছি। অবশ্য বাসায় কিছু বুঝতে দিইনি। এদিকে এতক্ষণে রাইসা, অনু সবাই বাসায় চলে আসছে। আমি তো অবাক, ওরা সবাই একসাথে আমার বাসায়, কাউকে তো জানানো হয়নি। তাহলে কে জানালো ওদেরকে? কে জানালো ওদের? অন্তুকে জিজ্ঞাসা করলাম। অন্তু বলল সে কাউকে জানায়নি। তো মেহেদিকে ডেকে জিজ্ঞাসা করলাম, কিভাবে জানলি তোরা? সে বলল, মামা বিশাল একটা ঘটনা ঘটে গেছে। কে জানি বাসরের ঘটনা ফেসবুকে লাইভে দিয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি পেয়ে তোকে কল করতে যাব, এমন সময় রাইসা ফোন করে সেম কথা আমাকে জানালো। সো পাখিটা তো দেখতেই আসস। ধুর, মান সম্মান সব গেল তাহলে। আরে দোস্ত, ভয়ের কিছু নেই, ভাইরাল হওয়ার আগে এই শালার আইডি খেয়ে দিছি। তাই? তাহলে তো ভালোই হয়। তো তোদের সাথে একসাথে বাসায় দেখে আম্মু আব্বু কিছু জিজ্ঞেস করিনি? জিজ্ঞেসও করেছিল আঙ্কেল আন্টি, কে বলেছিল আজ আমাদের সাথে অভিমান করে তুই বাসায় চলে আসছস, তাই সবাই একসাথে এসে সারপ্রাইজ দিলাম। ও তাহলে বাঁচা গেল। তো বন্ধু কেমন খেলা? জীবনে তো খালি ওই শালির হাতে মায়ের খাইলা, আজ তো মোটামুটি কয়েক হাতের খেলা। শালা মাথা খারাপ করিস না, এখন নাস্তা খেতে চল। গায়ে পরে মজা নিতে ভালো লাগছে, এখন আমরা বললে রাগ দেখাও? এভাবে আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প মজা মাস্তি করলাম। তো সবাই মিলে রাতের খাবার খেয়ে চলে গেল। শুধু রাইসা রয়ে গেল, কারণ রাইসার বাসায় যাওয়ার পরটা রাতের জন্য নিরাপদ নয়। আম্মু ফোন করে বলে দিয়েছে রাইসার জন্য বাসায় যেন কোনো চিন্তা না করে। তো আজ রাতে বাসায় আমি, আম্মু, এনা, রাইসা সবাই মিলে গল্প করলাম। গল্প শেষে সবাই খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুমের মাঝে বিছানা ভেজা অনুভব করলাম। চোখ মেলতে দেখি রাইসা আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে। আমি মুহূর্তে চমকে উঠলাম, এটা কি হলো? রাইসা আমার সাথে কেন? হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মিলে দেখলাম বিছানায় আমি ছাড়া কেউ নেই, শুধু এনা আমাকে চুলে হাত দিয়ে জাগাতে এসেছে। পরেক্ষণে বুঝতে পারলাম আমি আসলে স্বপ্ন দেখছিলাম। আমার বিছানায় পানি কেন ঢালছো? আমি ঢালি নাই, তাহলে কে ঢালছে? রাইসা আপু ঢালছে। রাইসা? রাইসা কি রে হারামি, কথা শুনিস না? ভাইয়া, রাইসা আপু তো চলে গেছে। বলিস কি, এত সকালে? কেন গেছে? কি জানি কোথায় যেতে পারে। হারামি আমাকে একটাবার বলেও গেল না। তোমাকে অনেক ডেকেছে, উঠোনায় দেখে পানি ঢেলে দিয়ে চলে গেছে। নাস্তা খেয়ে গেছে তো? হ্যাঁ চলো, তোমাকেও নাস্তা করতে ডাকছে। তোর নাস্তা খেয়ে রাইসাকে কল দিলাম। কি রে, পৌঁছেছিস? এই তো এইমাত্র এসে পৌঁছলাম। না বলে গেলি কেন? তুই যে মরার মতো ঘুমাস, তখন তোকে ঘুম থেকে উঠানোর মতো সময় আমার হাতে ছিল না। তাই বলে পানি ঢেলে ভিজিয়ে দিলি? তো কি করব, তোকে উঠানো আর কোনো অপশন ছিল নাকি? তোর হারামি, আমি তো ভাবছিলাম আরো বিছানায়। ঠিক আছে এখন রাখ, কলেজ গেলে কথা হবে। বলে রাইসা হারামিটা কলটা কেটে দিল। তো আজ আর কলেজে যাব না, তাই সবাই বসে মোবাইলে গেম খেলে আজকের মতো দিনটা পার করে দিলাম। এদিকে কলেজ অনুষ্ঠানের দিনও চলে আসছে। যথারীতি সবাই কলেজে আসলো। অতিও এসছে, তবে আজ খুব সেজে গুজে এসেছে। আকাশি নীল শাড়ি, নীল টিপ, লাল ফ্রেমের চশমা, কার্ভ চুল, সব কিছু একদম মাথা উলট পালট করে দেওয়ার মতো। তখন অতিকে অসম্ভব সুন্দর লাগছিল। 12টার সময় নতুন ম্যাম আসলো, তো সবাই ম্যামকে আনন্দের সাথে বরণ করে নিল। সন্ধ্যা হতেই অনুষ্ঠান শুরু হলো। একের পর এক পারফর্মাররা এসে পারফর্ম করে যাচ্ছে। একজন পারফর্মারের পারফর্মে সবাই এত আনন্দ পেল যে সবাই ওয়া ওয়া করে চিৎকার করতে করতে হাত তালিয়ে দিচ্ছে, সাথে অথিও দিল। তখন পাশ থেকে অথির বান্ধবীরা বলে উঠল, আজ এই পারফর্মটা যদি অন করতো তাহলে আরো ফাটিয়ে দিত। তাই এই পারফর্মটা কি ওই কুত্তাটা করার কথা ছিল নাকি? আচ্ছা, তুই সবসময় অয়নের সাথে এমন খারাপ ব্যবহার করিস কেন? ও না এর থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। তাছাড়া আমি ওর সাথে যাই ব্যবহার করি না কেন, তাতে তোরা তো লাগে কেন? আসলে সবসময় ওর সাথে
এরকম ব্যবহার করিস তো, তাই খারাপ লাগে। আহারে বেচারা আইসে আমার দরদ দেখাইতে। আচ্ছা, ছেলেটা তো খারাপ না, ও তো তোকে ভালোবাসে। সো তুই তো পারিস তাকে ভালোবাসতে। তোর ভালোবাসা না চাই, ওর মতো ছেলেকে এই অতি ভালোবাসবে? আসলে না চাইতেই খাঁটি ভালোবাসাটা পেয়েছিস তো, তাই তোর কাছে এর কোনো মূল্য নাই। তাই এতই যদি ভালো বুঝিস, তুই গিয়ে প্রেম করস না ওর সাথে? আমাকে কেন এত কিছু বলছিস? সেটা তো আর সম্ভব না, কারণ সে তোকে ভালোবাসে। সো আমার কোনো চান্স নাই। তার মানে চান্স পেলে ওর সাথে প্রেম করতি? ওর মতো ছেলের সাথে প্রেম মিস করা যায় নাকি? আচ্ছা, তাহলে এই তোর মনে? ওকে ডেকে দি তাকে, দেখি কেমন প্রেম করস। ডেকে কি হবে? ও তো শুনবে না। কেন শুনবে না কেন? কারণ সে আজ অনুষ্ঠানে আসেনি। আহারে বেচারা মন খারাপ হয়ে গেছে তাই না? ওকে কাল আসলে বলবো। বলে অতি আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। আসলেই তো আজ অয়ন আসেনি। নিজের অজান্তে মনের মাঝে একটা শূন্যতা বিরাজ করলো। অতি ভাবতে লাগলো, এই জন্য হয়তো সকাল থেকে কেমন শূন্য শূন্য লাগছে। মনে হয় সব কিছু থেকে কিছু একটা নেই, কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। পরেক্ষণ আবার ভাবলো, দূর, ভালোই হয়েছে, আজ অন্তত শান্তিতে থাকতে পেরেছি। গত কয়টা বছর যা প্যারা দিচ্ছে কুত্তার বাচ্চাটা। তো অনুষ্ঠানের পরদিন কলেজ বন্ধও ছিল, তাই আর কারো কলেজে আসা হলো না। একদিন পর যখন কলেজ খুললো, যথারীতি সবাই কলেজে আসছে। ক্যাম্পাসে বসে অথি তোর বান্ধবীরা আড্ডা দিচ্ছে। তো আড্ডায় সবাই অনুষ্ঠানে কে কেমন পারফর্ম করলো, কার পারফর্ম ভালো, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছে। হঠাৎই একজন বলে উঠল, ওই দিন সবচেয়ে সুন্দর সেজেছিল অথি, কী যে দারুণ লাগছিল, অয়ন ভাই দেখলো তো পুরো টাসকে খেয়েছে। তো অন্য একজন আবার বলে উঠল, আসলেই ওই দিন অথির কালার ম্যাচের সাথে চুলের কার্ভটাও দারুণ ছিল। বেচারা অয়ন ভাইয়ের দুর্ভাগ্য, সে অনুষ্ঠানে আসেনি। আসলে তো অতির সৌন্দর্যটা উপভোগ করতে পারত। এবার এমি বলে উঠল, ধুর, অয়ন কি অনুষ্ঠানে আসবে? ও তো ওই দিন বাসে গণপিটা খেয়ে এখনো বিছানায় শুয়ে কাটাচ্ছে। তারপর হা হা করে সবাই হাসতে শুরু করে দিল। রিমিকে উদ্দেশ্য করে বলল, তো আজ আসে নাই তোর অয়ন? ধুর, কি যে বলিস না। তবে মনে হয় কলেজে আসে নাই। কলেজে যদিও আসে, লজ্জা থাকলে আর কোনোদিন ওই বখাটে আমার সামনে আসবে না। এইভাবে 2-3 দিন হয়ে গেল, কিন্তু আমি আর কলেজে যাই না। বিষয়টা অতি খেয়াল করলো, ভাবতে লাগলো, আসলেই তো আমি অনেকদিন ধরে কলেজে আসছি না। তার কারণে কলেজে আসা বন্ধ করে দিলাম না তো? নাকি অন্য কোনো কারণ, নাকি আমি অসুস্থ? এসব এসে ভাবছিল। অনেকদিন যাবৎ অতির কোচিংয়েও যাওয়া হয় না। ভাবলো আসে কোচিংয়ে যাবে, হয়তো আমি সেখানে পড়তে যাব। আজ অনেকদিন পর অতি কোচিংয়ে গেল। চারদিকে চোখ ঘুরে দেখলো যে আমি কোথাও আছি কিনা। কোথাও না দেখে মন খারাপ হয়ে গেল অথির। কাউকে জিজ্ঞাসা করবে সে অবস্থাও নেই। হঠাৎ স্যার বলে উঠল, ওই বটটা আর তোমাকে ডিস্টার্ব করছে না তো? কোন বট স্যার? কার কথা বলছেন? আরে ভুলে গেলেই যে, এই অয়ন বটটার কথা বলছিলাম। সত্যি স্যার, আসলেই ভুলে গেছিলাম। আমি ওই দিন ভিডিওটা দেখেছি, আমার মনে হয় সে ইচ্ছে করে এসব করেনি। হার্ট ব্রেক করার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে, কিন্তু তুমি ঠিক করনি। অথি মনে মনে বলল, ও যে ইচ্ছে করে পড়েনি তা আমি জানি। স্যার, আমি ওসব কথা মনে করতে চাই না। ছেলেটা এখন আর পড়তেও আসে না, মোবাইলটাও বন্ধ। এসব বলতে বলতেই পড়ানো শুরু করলেন। তো অথি আমাকে না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরল। এখন আর কিছুই ভালো লাগছে না তার। কলেজ হতে আসা পর্যন্ত সব জায়গায় অথি আমাকে মিস করছে। এখন আর কেউ পেছে পেছে আসে না, ভালোবাসে বলে প্রতিদিন ফুল নিয়ে প্রপোজ করে না, প্রতিদিন তার দিকে কেউ তাকিয়ে থাকে না, ওর আসার পথে কেউ ওর দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না। এসব ভাবতে ভাবতে অথির চোখের জল গড়িয়ে পড়ল। সে চিন্তা করলো আমার কাছে ক্ষমা চাইবে তার আচরণের জন্য। সো অয়নের খবর নিতে হবে, কিন্তু কিভাবে খবর নেব? আমার কাছে তো তার ঠিকানা, ফোন নাম্বার কিছুই নেই। না, রিমিকে একটা কল দিয়ে দেখি কি করা যায়। হ্যালো রিমি। হ্যালো, কে? আরে শয়তান, আমি কি চিনিস না? ও আচ্ছা, অতি আপু। হ্যাঁ, কে তুমি? আমি সিমি, তোমার ছোট আপু। ও আচ্ছা, তুমি কেমন আছো? রিমি কোথায়? খুব ভালো, একটু ওয়াশরুমে গেছে, ডেকে দেব? একটু তাড়াতাড়ি আসতে বলো। কি রে, কি এত তাড়াহুড়ো কিসের? তোকে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, কয়েকদিন যাবত অয়নকে দেখছি না, ও কোথায় কিছু কি জানিস? না রে,
আমি কি করে জানবো? কিন্তু আজ হঠাৎ অয়নের খোঁজ খবর নিচ্ছিস, কারণ কি? সেরকম কিছু না, ওই দিন থেকে দেখলাম অয়ন অনুষ্ঠানেও আসলো না আর কলেজেও আসছে না। তা তো ভালোই তোর জন্য, তোকে আর কেউ বিরক্ত করবে না, তুই শান্তিতে থাকতে পারবি। তা ঠিক, কিন্তু একটা মানুষ এভাবে হঠাৎ করে উধাও হয়ে যাবে তা তো মেনে নেওয়া যায় না। তাই সত্যি করে বলতো, ডুবে ডুবে জল খাচ্ছিস না তো? আসলে ওকে কলেজে আসলে কথা হবে, এখন রাখি, বাই। পরদিন অতি কলেজে আসলো। রিমিকে নিয়ে পুরো কলেজ খুঁজলো আমি কলেজে আসছি কিনা, কিন্তু কোথাও আমার খোঁজ পেল না। তাই রিমি বলল, একটা কাজ করি, চল আমরা কি অয়নের ফ্রেন্ডদের গিয়ে জিজ্ঞেস করি, হয়তো তারা কিছু বলতে পারবে। অতি রিমের কথা মতো আমার ফ্রেন্ডদের কাছে গেল রিমিকে নিয়ে। অন্তু, অন্তু একটু শুনবে? পেছনে ফিরেই অন্তত পড়ে অবাক, অতি আমাকে ডাকছে। বলো, কি বলতে চাও? আচ্ছা, তোমাদের বন্ধু অয়ন কোথায়? ও কলেজে আসে না কেন? আসলে ওই দিন আমি ওকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে যাই। পরের দিন অনুষ্ঠানে আসার সময় আমি কল দিয়েছিলাম, বলল গাড়িতে আসতেছে, কিন্তু পরে আর আসেনি। কি চিন্তা করে বাসায় চলে গেছে, তারপর থেকে আর খবর নেই। কি বলেন? আর যোগাযোগ করেননি আপনারা? ওর মোবাইলে অনেক কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ পেয়েছি। পরে অয়নের বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম সে বাড়িতে নেই এবং কোথায় গেছে কেউ বলতে পারলো না। অতি এসব শুনে এক বুক হতাশার কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার পথে রিমি বলে উঠল, আচ্ছা একদিন যে অয়নের সাথে বাসে এবং পরে কলেজে একটা মেয়েকে দেখেছিলি, তার কাছে চল, হয়তো তার সাথে যোগাযোগ থাকতে পারে। পরে মেয়েটার কাছে আমার খোঁজ নিতে গেল, কিন্তু মেয়েটাকেও কোথাও খুঁজে পেল না। জানা গেল সে অনেকদিন যাবৎ কলেজে আসছে না। এবার অতির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। তো এভাবে 1 সপ্তাহ 15 দিন 1 মাস হয়ে গেল, কিন্তু আমি আর কলেজে যাই না, কোনো জায়গায় আমাকে কেউ খুঁজে পেল না। অতি অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু তার তো অয়নকেই চাই। এখন আমাকে ছাড়া সে কিছুই চিন্তা করতে পারে না। এদিকে আমার বন্ধুরা আমাকে অনেক খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। একদিন আমার ফ্রেন্ড মেহেদির মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতে বাস থেকে, হ্যালো, আপনি কি মেহেদি বলছেন? হ্যাঁ জি, আমি মেহেদি। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আপনি অয়নের বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? পরিচয়টা তো দিবেন। আমি অয়ন বলছি। আপনি এখন কোথায় মিস্টার? দৌড় মিয়া, মজা লইতেছেন, ফোন রাখেন মিয়া। ওই শালা ঝাড়ি দেশ গেলে আজ আমি তোরে কুত্তার মতো পিটামো। আরে দোস্ত, অনয় যে, কেমন আছোস? কোথায় আছোস তুই? ভালো দোস্ত, তোরা কেমন আছোস? তুই নেই, ভালো কি করে থাকি বল। এই নাম্বারটা কার? কোথায় তুই? চিনতে পারছিস? তাহলে সব জানতে পারবি, অপেক্ষা কর। তো কাল ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি আছি। কেন দোস্ত? সেটা কাল জানতে পারবি। কলটা কেটে দিলাম। এদিকে আজ 2 দিন অতিও কলেজে আসছে না। জানা গেছে বাসায় বিয়ের কথা চলছে, তাই কলেজে মেহেদি রিমিকে খুঁজে অতির খোঁজ নিল। রিমি অতি কোথায়? ও তো আজ আসেনি, কি জন্য? আমরা জেনেছি ওদের বাসায় নাকি বিয়ের কথা চলছে। হ্যাঁ, আপনি সত্যটাই জেনেছেন। আচ্ছা, অয়ন ভাইয়ের কি কোনো খোঁজ পেলেন? গতকাল আমাকে কল দিয়েছিল, কিন্তু কোথায় কেমন আছে কিছুই জানালো না। ও, আর কল দিলে বলবেন অথিকে মাফ করে দিতে। ওই দিনের আচরণের জন্য অথি খুবই অনুতপ্ত। ওকে, অনয় বেচারাটা শুনলে কি যে হবে। আর হ্যাঁ, অথিরা বাসা পরিবর্তন করে ফেলবে, অন্য শহরে তারা বাসা নিবে। ওকে, আমাকে জানাবে কোথায় থাকে। আর হ্যাঁ, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? আরে দাও না, প্রয়োজন আছে। একটা টেক্সট দিব তোমায়। না, আপনি এখন বলেন কি বলবেন, নাম্বার দেওয়া যাবে না। তাহলে এপিআইটিটা দাও। না, তাও হবে না, যা বলার সামনাসামনি বলেন। মানে আমি তোমাকে ভালোবাসি রিমি, আই লাভ ইউ। এটা ধুর। যেদিন তোমায় অতির সাথে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তা এতদিন বলেননি কেন? আসলে অতি আর অনয়ের যা অবস্থা, তাই ভয়ে এতদিন বলিনি। ও মা, তাই? এত ভয় তোমার? এখন কেন বলে? অতি যেমন হারাই যাইতেছে অনয়ের থেকে, সো আমারও ভয় হয়। আমি আবার কোথায় হারাবো? ওকে, ভালো থাকবেন, আমি এখন আসি। আমার উত্তরটা তো পেলাম না। 01817958427। বাকি একটা নাম্বার বসে আপনার রিমিকে কল দিয়েন। কল দিয়েছি, বাসায় গিয়ে মিস কল দিও পাগলি। আরে যা পাগলা, দিব। এভাবে মেহেদি রিমির প্রেমের রসায়নটা হয়ে গেল। এইদিকে আজ এরা কলেজে এসছে এবং সেটা অতি রিমির মাধ্যমে জানতে পারলো। সো অতি দ্রুত কলেজে চলে আসলো। এসে সোজা এরার কাছে চলে গেল।
ইরে একটু সাইডে আসো, কথা আছে। বলো কি বলবে? আচ্ছা, অয়নকে তুমি চেনো? কোন অয়ন? আরে ওই যে বাসে তোমার সাথে। ও আচ্ছা, ওই যে কিউট হ্যান্ডসাম ভাইটার কথা বলছো? ও আচ্ছা। এই সুইট গুলুমুলু অয়ন ভাইটা, আই লাইক হিম। ইরার মুখে এসব কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেছে অথির। ইচ্ছে করছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেই, কিন্তু খুব কষ্ট করে মাথা ঠান্ডা রেখে, তোমরা তো পরিচিত মনে হয়েছে তাই ভাবলাম। আচ্ছা, তোমার কাছে কি কোনো নাম্বার এফবি কিছু আছে? না, সেটা আমি কি করে জানবো? নাম্বার নেই, তবে এফবি আইডি আছে। ওকে, দাও তো দেখি। এরপর ইরা অথির মোবাইলটা নিয়ে আমার আইডিটা সার্চ করে রিকোয়েস্ট দিল। তারপর দুজনে ক্যান্টিনে মামার কাছ থেকে ফুচকা খেয়ে বিদায় নিল। তারপর ইরা বাসে গিয়ে ভাবতে লাগলো যে ওই মেয়েটা কে আর আমাকে কেন করছে। ওই দিন তো বাসে দেখেছিল কেমন যেন আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল। আবার ভাবলো মেয়েটি আমাকে ভালোবাসে এবং সেটা বলার জন্য আমাকে খুঁজছে। বসে থাকলে চলবে না, বিষয়টি তাকে জানতে হবে, কারণ আমাকে তো সে ভালোবাসে। এসবই সে ভাবতে লাগলো। এবার অথির মতো ইরাও আমাকে মনে মনে খুঁজতে লাগলো। অন্যদিকে অথি ইরার দেওয়া আইডিতে নক দিল, কিন্তু কোনো রিপ্লাই পেল না এবং তার রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট হলো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, কিন্তু আইডির কোনো সাড়া নেই। এদিকে অথির বাসায় বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে। খুব শীঘ্রই পাত্রপক্ষ দেখতে আসবে। যদি অথিকে এখন পর্যন্ত ফ্যামিলি থেকে বিয়ের বিষয়ে কিছু জানানো হয়নি, তবে অথি ঠিকই বুঝতে পেরেছে ফ্যামিলিতে কি হতে যাচ্ছে। আর ওইদিকে আমার খবর এখন পর্যন্ত কেউ পায়নি। সেই যে অচেনা একটা নাম্বার থেকে মেহেদিকে কল দিয়েছি, পরশুদিন ফিরে থাকতে বললাম, সেই সময়টাও গড়িয়ে আজ 7 দিন হতে চলল, কিন্তু কোনো কল পাইনি ওই নাম্বার থেকে। এদিকে মেহেদিও কয়েকবার ওই নাম্বারে কল দিয়েছিল, কিন্তু কোনো কল আর ওই নাম্বারে যায়নি। সবসময় নাম্বারটা বন্ধই পেত। পরদিন সকালে মেহেদি ঘুম থেকে উঠে সময় দেখার জন্য মোবাইল স্ক্রিন অন করে দেখে আমার ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে। সেই সাথে সাথে ভিডিওটা প্লে করে যা দেখলো, মেহেদি সব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও গড, এটা কি হলো বলে দ্রুত গাড়ি নিয়ে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে গেল এবং অন্তুর বাসায় গিয়ে অন্তুকে ঘুম থেকে টেনে তুলে গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দিল। যেতে যেতে অন্তু বলল, কিরে এত সকালে আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? গেলেই বুঝতে পারবি, এখন চুপচাপ বসে থাক। তোর শালা খিদায় পেট পুড়ে যাচ্ছে, সামনে কোথাও দাঁড়া, কিছু খেয়ে নি। না না, হাতে একদম সময় নেই। এতক্ষণে মনে হয় অনয়ের বিমান ল্যান্ড করে ফেলেছে। দোস্ত, তুই মনে হয় আমার মতো না খেয়ে বের হইছস, সো ভুলভাল বকতেছস। মানে কি মামা? তুই যে অয়ন বিমান এসব বলতেছস, এসবের মানে কি? শোন মামা, আমরা এখন অনয়কে আনতে যাচ্ছি। সে 9টায় বিমানবন্দরে এসে নামবে। দূর বেটা, তুই মনে হয় পাগল হয়ে গেছস। অয়ন উগান্ডা গেছে নাকি সে বিমানে করে আসবে? তোর বেটা, বিশ্বাস না হলে ওই ভিডিওটা দেখ। মেহেদি মোবাইলটা অন্তুর দিকে এগিয়ে দিল। সাথে সাথে অন্তু ভিডিওটা প্লে করলো। ভিডিওটিতে আমি তাদের বললাম, অনেকদিন পর সবার মাঝে ফিরে আসছি বন্ধুরা। সকাল 9টায় আমরা চট্টগ্রামে বিমানবন্দর এসে পৌঁছাবো। সো মেহেদি আর অন্তু গাড়ি নিয়ে আসবি এবং আমাকে বিমানবন্দর হতে নিয়ে যাবি। কি মামা, কেমনে কি? অয়ন বিদেশ গেল কেমনে? আমার মাথায় কিছু আসছে না, আমি বুঝিও না কেমনে কি। এসব বলতে বলতেই ওরা বিমানবন্দর এসে পৌঁছালো এবং গাড়ি থেকে নেমে ঘড়ি দেখে বুঝলো বিমান এসে গেছে অলরেডি। তাই তারা ভিতরের দিকে যেতে লাগলো। ভিতরে যেতেই আমার সাথে দেখা। আরে দোস্ত, ঠিক কতদিন পর বলে দুজনকে আমি জড়িয়ে ধরলাম, আর সাথে সাথে ওরাও জড়িয়ে ধরলো। তখন অন্তু বলল, এবার স্যার বাইরে ইমরান অপেক্ষা করছে। তারপর জড়াজড়ি শেষ করে অন্তু জিজ্ঞাসা করলো, দোস্ত তোর সাথে ভদ্রলোকটি কে? আর আমার বড় ভাই সাইমান সাদিক সাইম, সুইজারল্যান্ড থেকে আসছে। তার মানে তুই এতদিন ভাইয়ের সাথে সুইজারল্যান্ডে ছিলি? আচ্ছা এখন চল, পরে সব বলবো। বলে আমরা ভাইয়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বড় ভাইয়ের কাছে এসে আমরা 3 জন থ হয়ে গেলাম। দোস্ত, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? তোরাও কি তা দেখছিস মামা? একই তো দেখছি মনে হয়। কিন্তু মামা, ইরা এখানে কেন? ইরার সাথে ওই ছেলেটা কে? মাথায় তো কিছু ঢুকছে না, সব আওলা চলা লাগছে। অয়ন, অয়ন, কি রে, তাড়াতাড়ি আয়, তোদের পরিচয় করিয়ে দেই। আমরা 3 জন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। এই শোন, এটা হচ্ছে আমার জানেজিগার বন্ধু ইমরান, আর এই হচ্ছে ইরা, ইমরানের একমাত্র ছোট বোন। আর ইমরান শোন, এটা হচ্ছে আমার ছোট ভাই অয়ন, আর অন্ত অ্যান্ড মেহেদি হচ্ছে অয়নের বন্ধু। তো আমরা ইমরান ভাই ও ইরার সাথে পরিচয় পর্ব শেষ করে গাড়িতে উঠে পড়লাম। আমরা বন্ধু এক গাড়িতে আর ইরার ভাই আর আরেক গাড়িতে উঠলাম। এদিকে ইরাও আমাদের দেখে পুরো হ্যাং হয়ে গেছে। আবারও জিজ্ঞেস করলো, তার মানে ও সাইম ভাইয়ের ভাই? তারপর বলল ও এতদিন সুইজারল্যান্ডে ছিল। এসব ভাবতে লাগলো এরা।
তো আমরা পুরো রাস্তা অনেক এনজয় করলাম এবং বাসায় এসে পৌঁছালাম। সাথে ইরা, ইমরান ভাইও এসেছে। আজ মা বাবা বোন সবাই বাসায় অনেক খুশি। তো আমাদের জন্য আম্মু দুপুরে বিশাল করে খানার আয়োজন করলো। আব্বু আমাদের সকল বন্ধুদের দুপুরে আমাদের সাথে খেতে বললেন। সো আমরা আমাদের বন্ধুদের কল করে ইনভাইট করলাম এবং সবাই আসলো। আমি, রাইসা, কন্যা, ইরা, অন্তু, মেহেদি সবাই একসাথে খেতে বসলাম। আমার এক পাশে রাইসা, আরেক পাশে অন্তু ও মেহেদি বসলো তার সামনে। ইরা এবং ইরার পাশে কন্যা বসলো। খাওয়ার সময় লক্ষ্য করলাম মাঝে মাঝে ইরা আমার দিকে আর চোখে তাকায়। বেশ কয়েকবার চোকাচিকি হয়, সে লজ্জা পায়। তো এদিকে আমাকে রাইসা হাতে তুলে খাইয়ে দিচ্ছিল আর আমি রাইসাকে খাইয়ে দিচ্ছিলাম। এসব দেখে ইরা খুব জেলাস ফিল করছে। হঠাৎই উহ করে শব্দে চিৎকার দিয়ে উঠলাম। পায়ে খুব ব্যথা অনুভব করলাম। লক্ষ্য করলাম তখন ইরা মৃদু হাসছে। সে বুঝতে বাকি রইল না যে ইরাই পায়ে জুতো দিয়ে আঘাত করেছে। তখন মনে মনে বললাম, সবাই যাক, তারপর মজা বুঝবে তুমি। পরদিন বাইক নিয়ে কলেজে গেলাম। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে গেলাম। সো সবাই অনেক খুশি। সবারই একটি প্রশ্ন, এতদিন কোথায় ছিলাম? তো সবাইকে বলতে লাগলাম। ওই দিন আমি সন্ধ্যায় অনুষ্ঠানে আসছি, এমন সময় আমার মোবাইলে কল আসলো। ওপাশ থেকে রিসিভ করতেই, অয়ন কেমন আছোস? জি ভাইয়া, ভালো। তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু এনা কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া তুমি কবে আসবে? হ্যাঁ শোন, ওই জন্যই তোকে কল দিয়েছি। আমি আগামী পরশু 12টার ফ্লাইটে ঢাকায় আসছি। সো তুই আব্বু আম্মু আর এনাকে নিয়ে ঢাকায় চলে আয়। কি বলো ভাইয়া, সত্যি তুমি চলে এসছো? হ্যাঁ রে পাগল, আমি পরশুই চলে আসবো। আর হ্যাঁ, ছোট খালাকে বলবি আমরা তার বাসায় উঠবো। ওকে ব্রো, আমরা আজই ঢাকা চলে যাব। তারপর আমি গাড়ি করে সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আব্বু আমাকে বললাম, আমরা এক্ষুনি ঢাকায় চলে যাব, ঘন্টাখানেকের মধ্যে সবাই রেডি হও। এদিকে ছোট খালাকে কল করে জানিয়ে দিলাম আমরা রাত 8টায় বাসে ঢাকায় আসছি। আব্বু আম্মু বলতে লাগলো, মানে কি এখন রাতের বেলায় ঢাকায় কেন যাবি? আরে তোমরা রেডি হতো, সেখানে গেলেই বুঝতে পারবে। না বাবা, আমি রাতের বাসে ঢাকা যাব না, আর অযোধ্যা তো যাবই না। হ্যাঁ অয়ন, আমরা অযথা কেন ঢাকায় যাব? আমি বলছি তোমরা রেডি হও। আগে বল কেন? আরে আগামী পরশু 12টার ফ্লাইটে ভাইয়া ঢাকায় আসছে। বলিস কি? তুই কি করে জানলি? এই যে শোনো, বলে ভয়েস রেকর্ডিংটা শুনিয়ে দিলাম। এনে এসে বলল, ভাইয়া চলো আমরা দুজনেই ঢাকায় চলে যাই, আম্মু আর আব্বু এখানেই থাক। সাথে সাথে আম্মু বলল, আরে পাগল, আগে বলবি না যে আমাদের সায়েম আসছে? তারপর আমরা সবাই রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর তোরা তো জানিস কি হয়েছে, লম্বা একটা সফর দিয়ে আসলাম। তো তুই আমাদের একটা কলও দিলি না? আসলে ঢাকা পৌঁছানোর দিন আমার সিমটা নষ্ট হয়ে যায়, আর আইডি কার্ড না থাকায় সিমটি তুলতে পারিনি। সো তোদের সাথে যোগাযোগ হয়নি। শালা তোরে আমরা পুরো শহর খুঁজে বেড়াইছি, তোর বাড়ি গিয়ে জানতে পারলাম বাসায় কেউ নেই, সবাই নাকি রাতের বেলা উধাও হয়ে গেছে। আমাকে কল দিলে কিভাবে? তোর নাম্বারটা আব্বুর মোবাইলে সেভ করা ছিল এবং পরদিন সবাই চলে আসার কথা ছিল, কিন্তু সমস্যার কারণে আম্মু আব্বুরে না আগে পাঠিয়ে দিই, তারপর আমরা আসছি। বিশ্বাস কর দোস্ত, খুব ভয় পেয়ে। কলের রিং বাজতে কথা থামিয়ে দিল মেহেদি। রিসিভ করে, হ্যাঁ রিমি, আমি কলেজ ক্যাম্পাসে, তুমি এসো। কিরে মামা, এই রিমিটা আবার কে? আরে অথির সাথে থাকে যে ওটা। শালাই 1 মাসে পটিয়ে ফেললি, আর আমি 3 বছর ধরে ওদিকে পটাতে পারলাম না। অয়ন ভাই, আপনি? হ্যাঁ রিমি, কেমন আছো তুমি? ভালো। এতদিন কোথায় ছিলেন আপনি? ঢাকায় ছিলাম। তুমি এটা কি করলা? এই কয়েকদিন আমার বন্ধুকে পটিয়ে ফেললা? ও ওইটা, আমি তো অথি মতো নয়। তো সবাই ওই দিন খুব আনন্দে পার করলাম। এদিকে অথি আমার অপেক্ষায় চেয়ে আছে। কি রে তুই? তোর মোবাইলে কল দিয়েছি, কেন রেসপন্স পেলাম না, সো ভাবলাম বাসায় চলে আসলাম। তা তো হবই, আজ আমাদের বাসায় কি মনে করে? ভালো করছিস, তুই বস, আমি কফি নিয়ে আসছি। তো তোর কি খবর? মেহেদি কেমন আছে? আরে এসব রাখ, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ শুনি? আরে আজ অয়ন কলেজে আসছে। কি বললি? বলছি তোমার অয়ন কাজ কলেজে আসছে। সত্যি বলছিস? অয়ন কলেজে এসেছে? বিশ্বাস হচ্ছে না জন্য আমার আর মেহেদির একসাথে সবার একটা সেলফি দেখায়। এবার বিশ্বাস হলো? বুকে আয় বলেই খুশিতে রিমিকে জড়িয়ে ধরে নিল, আর মনে মনে ঠিক করলো কাল কলেজে এসে আমার সাথে দেখা করবে এবং সব কিছুর জন্য ক্ষমা চাইবে। আচ্ছা অয়ন, আমার কথা তোদের জিজ্ঞেস করেনি? আমাকে খোঁজেনি? না, ও তোকে কেন খুঁজবে? ভালোবাসি বলে কম অপমান করেছিস নাকি? ওর লজ্জা না থাকলেও তো তোকেই খুঁজবে। রিমির মুখে কথাটা শুনে
অথির মনটা খুব খারাপ হলো। অয়নের আমার উপর অনেক অভিমান জমে আছে, তাই না? হয়তো, তবে অভিমানটা মনে হয় ঘৃণায় পরিণত হয়েছে এতদিনে। আমি কাল কলেজে যাব, অয়নের কাছে ক্ষমা চেয়ে অভিমান ভাঙিয়ে আমার করে নেব। ওকে, চেষ্টা করে দেখ কি হয়। তারপর মেয়ে বিদায় নিয়ে বাসায় চলে গেল। পরদিন অথি আগে আগে এসে আমার জন্য কলেজে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আমি কলেজে আসলাম, সাথে ইরাককেও নিয়ে আসলাম। তো কলেজে ঢুকতে আমি অথিকে দেখে অন্য দিক দিয়ে চলে গেলাম, কারণ অথি দেখলে হয়তো আমার সাথে আবার অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলবে। সো আমি ইরাককে নিয়ে বাইরে দাঁড়িয়ে অন্তর একসাথের জন্য অপেক্ষা করতে লাগলাম। এদিকে অথি এখন আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ রিমি এসে, কিরে কতক্ষণে আসলি? এই তো 20 মিনিট হলো। আজ একটু আগে আগে আসলি মনে হয়। হ্যাঁ, অয়নের জন্য অপেক্ষা করছি। আরে অয়ন তো আরো আগে আসছে। কোথায়? ক্যাম্পাসের দিকে গেল এইমাত্র। তারপর অথি আর রিমি আমার কাছে আসতে লাগলো, কিন্তু কি জন্য জানি হঠাৎ দাঁড়িয়ে গেল। কিরে দাঁড়িয়ে গেলি যে? ভাবছি আজ অয়নের সাথে দেখা করব না। তুই একটা কাজ করে দে না আমাকে। কি কাজ করতে হবে বল? কাল অয়নকে গ্রিন চিলে আসতে বল, আমি সেখানে তার জন্য অপেক্ষা করব। তোর কি মনে হয় সে তোর সাথে দেখা করতে আসবে? একটু বুঝিয়ে বলবি, হয়তো আসবে, প্লিজ। তো রিমি আমাকে রাজি করিয়ে অথিকে কল দিল, যাতে যথাসময় সে সেখানে আসে। শুনে অথি তো খুশিতে লাফানো শুরু করে দিল। সে সারা রাত ঘুমাতে পারলো না, শুধু আমাকে নিয়ে ভাবছে। এদিকে পরের দিন আমিও বের হচ্ছি, এমন সময়, অয়ন তুমি কি কলেজ যাচ্ছ? এই তো কলেজে। কেন? আমিও তোমার সাথে যাব। বলে বাইকে উঠে বসলো এরা। এই কি করছো? বাইকে কেন উঠছো? কেন উঠনি মানে? আমি তোমার সাথে কলেজ যাব। আমি কলেজে যাব না, তুমি নামো। কি তুমি কলেজ যাবে না? দাঁড়াও, আমি আন্টিকে বলে দিচ্ছি। আন্টি, আন্টি। কি রে, কি হয়েছে ইরা? এত চিৎকার করছিস কেন? অয়ন ভাই নাকি কলেজ যাবে না। কি রে এরা, কি সত্য বলছে? কেন যাবি না? আম্মু যাব না, ভালো লাগছে না কিছু। যাবি না ঠিক আছে, বাসায় থাক। কোথায় যাস? আমি বলছি আমাকে একটু কলেজে নামিয়ে দিতে। কলেজ যাবি না ঠিক আছে, ইরাকে কলেজে নামিয়ে দিয়ে আসলে সমস্যা কি? না মানে আম্মু আমি মানে করিস কেন? যা, ইরাকে নামিয়ে দিয়ে আয়। আর শুনিরা আজ থেকে আমাদের বাড়িতে থাকবে সায়েমের বিয়ে পর্যন্ত। সো প্রতিদিন কলেজ যাওয়ার সময় ইরাকেও সাথে নিয়ে যাবি, মনে থাকে যেন। আম্মুর কথা শুনে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এই পেতনিটাকে প্রতিদিন আমাকে নিয়ে যেতে হবে। এদিকে অতি এসে অয়নের জন্য বসে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে পাগলিটা। জীবনের প্রথম কারোর জন্য সুন্দর করে সেজেছে অতি। আর এদিকে এরা পেতনিটা তো মহা খুশি। আন্টি কি বলেছে শুনেছেন মিস্টার? প্রতিদিন আমাকে নিয়ে যেতে হবে। এখন দেখবো কার সাথে প্রেম করেন। এই তোমার মতো পেতনিকে আমি নিয়ে যাব? ভাবলে কি করে? কি আন্টিকে ডাকবো? না না ঠিক আছে বলে গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম এবং সোজা কলেজের সামনে গিয়ে থামালাম। এই পেতনি এসে গেছে, এবার নাম। না আমি তো নামবো না। নামবে না মানে কি? নামবো না মানে নামবো না। এরা আমার তারা আছে, অলরেডি 20 মিনিট দেরি হয়ে গেছে। সো এখন দুষ্টুমি করো না। তারা আছে মানে? কোথায় যাবা তুমি? আমি কিন্তু আন্টিকে বলে দিব। আমি তো বাসায় যাব। তুমি বাসায় যাবা না, অধীর সাথে দেখা করতে যাবা, সেটা আমি খুব ভালো করে জানি মিস্টার অয়ন। কথাটা শুনে আমি কিছু মুহূর্তের জন্য থ হয়ে গেলাম। কি ব্যাপার, এই কথা এরা জানলো কি করে? নিজেকে কোনো রকম সামলে নিয়ে বললাম, অথি মানে? অথিটা আবার কে? পাগল হলে নাকি? অথিকে তুমি জানো না? দাঁড়াও বাসায় গিয়ে আন্টিকে বলছি। বলে এরা বাইক থেকে নেমে বাসার দিকে উল্টো হাঁটা দিল। আরে কই যাও তুমি? কেন? বাসায় যাচ্ছি। আন্টিকে বলতে হবে না তার গুণধর ছেলে কি করছে? ও গড, পেতনিটা এসব জানলো কিভাবে? তুমি জানলে কিভাবে অথির কথা? কিভাবে জানলাম? এই যে রিমি আপু তোমাকে ফোনে সব কিছু বোঝাচ্ছিল, আমি তখন দরজায় হাড়ি পেতে সব শুনেছি। তার মানে এরা আমাকে বাসায় ফলো করো। আচ্ছা ঠিক আছে, তুমি যা জেনেছো সব সত্য। এবার আমাকে যেতে দাও, আর আমাকে কিছু বলো না প্লিজ প্লিজ। ওকে বলবো না, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? না না সেটা পসিবল নয়। আমাকে তোমার সাথে নিয়ে যেতে হবে। ওকে ঠিক আছে, তবু আমাকে মার কাছ থেকে উদ্ধার করো মহারানী। ঠিক আছে তাহলে আন্টিকেও সব বলে দিব। ওকে মহারাজ চলুন তাহলে। বলে এরা বাইকে উঠলো এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এদিকে এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে অতি বিরক্ত হয়ে গেল, কারণ অলরেডি 30 মিনিট লেট। ওহ কি মেয়ে বাবা, এ তো পেতনি নয়, যেন রাক্ষসী ডাইনি। আমার মাথাটা খাবে প্রতিদিন। কি বলো তুমি? আমি রাক্ষসী ডাইনি? আরে না, তোমার কথা বলি নাই তো। তাহলে কার কথা বলছো? ওই অথির কথা বলছি। আবারও এরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসলো। এই
আমাকে এমন শক্ত করে ধরলা কেন? ধরবো না তো কি করবো? এত স্পিডে বাইক চালাও কেন? ভয় করে না আমার? ও তাই, দাঁড়াও দেখাচ্ছি মজা বলে স্পিড আরও বাড়িয়ে দিলাম এবং কিছু দূর যেতেই হঠাৎ মারলাম হাইড্রোনিক ব্রেক। সাথে সাথে গাড়ি উল্টে ইরা আমার বুকের উপর এসে পড়ে এবং সাথে সাথে আমাদের চারটুটে এক হয়ে যায় এবং মুহূর্তে চোখ বন্ধ হয়ে আমরা অন্য জগতে হারিয়ে যাই। এইভাবে প্রায় 1 মিনিট থাকার পর চোখ মিলতেই আবারও আপন জগতে ফিরে আসি। একে অন্যকে এইভাবে দেখে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে উঠে পড়ি এবং আমরা দুজনেই খুব লজ্জা পাই। এরপর আমরা আর কোনো কথা না বলে উঠে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। তবে আমরা পড়ে গেলেও অলৌকিকভাবে আমাদের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এভাবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম, কিন্তু এসে যা দেখলাম অনেক দেরি করে ফেলেছি। ততক্ষণ অতি বসে থাকতে থাকতে দোজের ভাত ভেঙে অপেক্ষার প্রহর 1 ঘন্টা পার করে আমি তার সাথে চিট করেছি ভেবে রাগ অভিমান নিয়ে মন খারাপ করে চলে গেছে। তো আর কি করার, আমি বাসায় ফিরে গেলাম। বাসায় যাওয়ার পর রিমি কল দিল। অয়ন ভাই, আপনি অতির সাথে মিট করতে জানি? গিয়েছিলাম তো, কিন্তু একটা সমস্যায় পরে লেট হয়ে গেছে, সো আর দেখা হয়নি। ও আচ্ছা, তো কাল আসবেন তো? অবশ্যই। কখন আসবো? এই সেম গতকালের সময় মতো। ওকে, আসবো। তারপর দিন ইরার ডাকে সকালে ঘুম ভাঙলো। চোখ মিলিয়ে দেখি পেতনিটা নাস্তা নিয়ে আসছে আর বলছে, অয়ন ভাই কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছেন? সকালে তো গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? কি আমি হাম্বা হাম্বা করছি? বেলা 11টা, আপনার কাছে সকাল মনে হয়? দাঁড়ান, আমি আন্টিকে ডেকে বলছি। না, আম্মুকে ডাকা দরকার নেই, আমি উঠছি। ওকে, আমি নাস্তা রেখে যাচ্ছি, ফ্রেশ হয়ে খেয়ে নিন। তুমি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাসা থেকে বের হচ্ছে এমন সময় আমাকে ডাক দিল। আজ তো কলেজ নেই, কোথায় যাচ্ছেন? মাথাটা গেল খারাপ হয়ে, পেতনিটা বুঝি আজকেও টের পেয়ে গেল। এই তো আমি এই টঙের দোকানে যাচ্ছি, মেয়েদের অপেক্ষা করছে। কোনো কিছু লাগবে? না কিচ্ছু লাগবে না। আসার সময় পারলে চঙের মামার থেকে এনা আর আমার জন্য ফুচকা নিয়ে আইসেন। ওকে ঠিক আছে বলে হাঁটা দিলাম আর ভাবতে লাগলাম, আল্লাহ বাঁচাইছে, পেতনিটা জানেনি তাহলে। তো ভাবতে ভাবতে মেহেদির কাছে চলে আসলাম এবং বাইকে উঠে অতির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে অতিও চলে আসছে, 20 মিনিট হবে। তবে আসছে একা আসেনি, সাথে রিমিকেও নিয়ে আসছে। কিরে, আজকেও অয়ন আসবে না? এই যে এসে যাবে, আর একটু অপেক্ষা কর। অপেক্ষা করতে খুবই বিরক্ত লাগছে অথির। অথি মনে মনে ভাবছে, তাহলে কি আজও আমি তার সাথে চিট করব? যদি নাই করে তাহলে এখনো আসছে না কেন? প্রায় 25-30 মিনিট পেরিয়ে গেল। অথি! এই পাগল নাকি, এরকম ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সামনে তাকা। অতি সামনে তাকাতে দেখতে পাই যে আমি চলে এসেছি। আমাকে দেখে অতি যেন আসমানের 4টা পেয়ে যায়, এমন খুশি। দেখছিস, বলছি না অয়ন আসবি, সাথে আমার বাবুটাও আসছে দেখছিস। 1000 গতিতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। অতি আমাকে জড়িয়ে ধরায় আমি 600 ভোল্টের শক খাই। তখন আমার মনে পড়ে যায় ওই দিনের কথা, আমাকে ইপটিজার বলে গণধুলানিতে অপমান করার কথা। এসব মনে হতেই আমি অতিকে নিজে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দেই। পুরো গ্রিন চিল তো আমাদের দিকে তাকিয়ে আছে। অতি ভাবতেই পারিনি আমি যে তাকে চর মারবো। আমার চর খেয়ে অতি কান্না করে দিল। অতির কলিজা যেন ফেটে যাচ্ছে। কিরে, সেদিন না আমাকে লুচ্চা বললি? আমার মতো ছেলেদের মেয়েদের শরীর পছন্দ, তাহলে আজকে না আমার মতো লুচ্চাকে জড়িয়ে ধরলি? আমার প্রতিটা কথা অতির হৃদয়ে আঘাত করলো। অতি অনায়াসে কাঁদছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবার সামনে অতি অপমান বোধ করলো। অতি কখনো ভাবতে পারিনি যে আমি তাকে এভাবে অপমান করব। কিন্তু এত অপমানের পরেও অতি আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আমি অবাক, এত অপমানের পরও অতি আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও। আমি ওই দিন জেদের মাথায় তোমাকে বাসে অপমান করেছি, তুমি ক্ষমা করে দাও। আর যা ইচ্ছে হয় মারো। তুমি এতদিন ছিলে না, আমার জন্য তো বন্ধ হয়ে আসছিল। আরে জোরে জোরে আসিস কেন? ছাড় আমাকে, সবাই দেখছে। দেখুক, তুমি বলো আগে আমাকে ক্ষমা করছো কিনা। আরে পাগলামি করতেছিস কেন? ছাড় আমাকে। না, আগে বলো আমাকে ক্ষমা করেছো। আচ্ছা করছি, এবার ছাড়, সবাই দেখতেছে। সত্যি করছো? করছি, ছাড় না আমাকে। থাকি না আরো কিছুক্ষণ, ভালোই লাগতেছে। আরে পাগল হয়েছিস নাকি? সবাই কেমন করে তাকিয়েছে দেখতেছিস না? ছাড়। থাক, এতদিন কই ছিলে তুমি? হ্যাঁ ছিলাম কোথাও না কোথাও। এবার চল বাসায় যাব। না, আজকে আর বাসায় যাব না। কেন যাবি না? আজকে তোমার সাথে সারাদিন ঘুরবো। আমার সাথে মানে? তুমি আর আমি আজ পুরো দিন ঘুরে বেড়াবো। আমার পক্ষে সম্ভব না, তুই ঘর। আমি বাসায় থেকে টঙের ফুচকা খাওয়ার নাম করে আসছি।
আব্বু জানতে পারলে আমার খবর আছে। শুধু আজকে চলো না, আজকের জন্য কি তোমাকে মেরে ফেলবে নাকি? এত কথা বলতে পারবো না, আমি যাব না। প্লিজ প্লিজ চলো না। না না, হবে না। তাহলে বুঝবো তুমি আমাকে ক্ষমা করনি। তুমি কে? চিনলাম না তো। দিমু একটা ফাজিল। কে ফাজিল? তো ফাজিলকে নিয়ে ঘুরতে যাবে? ফাজিলকে নিয়ে ঘুরতে ভালো লাগে। ঘুরতে গেলে আমার কি লাভ? তার মানে তুমি যাবে? গেলে আমি কি পাবো? আমার কথা শুনে অথি সবার সামনে আমাকে আবারও জড়িয়ে ধরে কিস করে বসলো। আমি তা বলবো না গেলাম। মেয়েটা করে কি? এটা হচ্ছে তোমার লাভ। আরে পা, বিনা টিকিটে সবাই সিনেমা দেখতেছে, আপনার এটা করুন। রিমির কথা শুনে লজ্জা পেল। আর আমি এখন ঘরের মধ্যে আছি। কি হলো, চলো। কি মগ্ন হয়ে আছো, চলো। অথির কথা আমার ধ্যান কাটে। পরে মেহেদি, রিমি সহ আমরা চারজনে ঘুরতে চলে যাই। আসলে আমি কেমন যেন অথির উপর রাগ করে থাকতে পারলাম না। মেয়েটা বড্ড মায়াবী। ওকে চর মেরে আমারও কেমন কষ্ট লেগে উঠল। চর খেয়ে মেয়েটা আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। সত্যি অদ্ভুত মেয়েটা। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, অথি আমাকে তুমি করে বলতেছে। অয়ন, সত্যি তুমি আমারে ক্ষমা করছো? সত্যি ক্ষমা করতে পারি যদি আমাকে ফুচকা খাও। থাক ফাজিল একটা। কেন? তুমি এত অদ্ভুত কেন? কেন? আমি এবার কি করলাম? এই যে আমি তোমাকে 3টা বছর সেদিন রাগের মাথায় বাসে কত বড় অপমান করছি, তারপর তুমি রাগ করে প্রায় 1 মাস আমার সামনে আসোনি, আর আজকে তুমি আমাকে ক্ষমা করে দিলা? ওয়েট, আমি তোমার উপর রাগ করে আসিনি মানে? তুমি তো গত 1 মাস আমার উপর অভিমান করে আসোনি, এমনকি বাড়িতে পর্যন্ত ছিলে না। বাড়িতে ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমার উপর রাগ করে 1 মাস আসেনি, এটা ভুল। তাহলে কই ছিলে তুমি? আমি তো ঢাকায় গিয়েছিলাম সাইম ভাইয়াকে আনতে। ভাইয়া সুইজারল্যান্ড থেকে আসছে এবং তার বিমান ঢাকা পোর্টে নামে। কি, তোমার বড় ভাই আসছে সুইজারল্যান্ড থেকে? ওই দিন অনুষ্ঠানে আসার পর ভাইয়ের কল পাই। তারপর আমি বাসায় গিয়ে সপরিবারে রাতের বাসে করে ঢাকা চলে যাই। তাই বলে 1 মাস লাগলো? আসলে ঢাকায় গিয়ে আমরা ছোট আন্টির বাসায় উঠেছি। পরে ছোট আন্টি আম্মুকে বলল অনেক হলো আর না, আর আমরাও যেতে পারি না, সো আসো যেহেতু কিছুদিন বেরিয়ে যাও। তাই এতদিন হয়ে গেল আর কি। আর রাগ সেটা তো মানুষের উপর করে, আর তুমি তো একটা ডাইনি, তোমার উপর কি রাগ করা যায়? দিমো একটা। আমি পেতনি হলে তুমি শিং ছাড়া সার। না, ভালো মানুষ। আচ্ছা, তাহলে তোমার মোবাইল বন্ধ কেন ছিল তখন? আর বলো না, সিমটা নষ্ট হয়ে গেছে। ও তাই তো বলি, বাড়িতে তালা ঝুলানো কেন? আচ্ছা, একটা জিনিস বুঝতেছি না, তুমি আমাদের বাড়িতে গেছিলে কেন? আমি ভাবছি তুমি আমার উপর অভিমান করে আসো নাই, তাই নাকি? জানো ওই দিন তোমার জন্য কত সুন্দর করে সেজে অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার জীবনে কখনো কারোর জন্য এমন করে সাজিনি। তাই বুঝি? আহারে। সেখানে গিয়ে তোমাকে মনে মনে খুঁজেছি, ভাবছিলাম সেদিনই মাফ চেয়ে নিব, কিন্তু পাইনি বলো। আর খুব মন খারাপ হয়েছিল। আর ওই দিন হতে তোমাকে মিস করা শুরু করছি, যা আমি কাউকে বুঝতে দেইনি। তুমি আমাকে তুমি করে বলতেছো কেন? সারা জীবন তো তুই করে বলেছিলে। তুমি বুঝবে না সেটা। বুঝিয়ে বলো। একটু পরে বুঝতে পারবে। এদিকে অতি মনে মনে বলতেছে, তাহলে পাগলটা আমার উপর অভিমান করে নয়, বরং সমস্যার কারণে আসেনি। তুই এমন কেন রে? তোর যে আমার খুব টানে ইচ্ছে করে তোর সাথে মিশে যাই, তোকে আমার সারা জীবনের সঙ্গী বানাবো, সুখ দুঃখের সাথী। তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তোকে আজকে মনের কথা বলে দিব, না হলে তুই আবার যদি অন্য কারোর মায়ায় জড়িয়ে পড়িস, আজ হতে আমাদের মাঝে আর কোনো কিচ্ছু থাকবে না ভালোবাসা ছাড়া। শুধু তুই রাজি হয়ে যাইস। অতি এসব ভাবতেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানের সামনে। ফুচকা খাবে না? আমার কাছে তো টাকা নাই। তুমি তো কিপটে, তুমি খাওয়াবে? তুই তো আস্ত একটা ফকিন্নি। কপাল, আজ টাকা নাই বলে এত বড় কথা। মামা 2 প্লেট ফুচকা দেন, 1 প্লেট ঝাল বেশি দিয়েন। তুমি ঝাল খাবে না? আমি তো আমার জন্য ঝাল দিতে বললাম। ও মামা, আমারটা তো ঝাল দিন। তুমি ঝাল খেতে পারবা? পারবো না কেন? পরে না হয় আবার কান্না করে দাও। এই আমি ছোট বাচ্চা না যে কান্না করে দেব। ফুচকালো আমাদের ফুচকা দিয়ে গেল। অতি খেতে শুরু করলো। ও গপ গপ করে খাচ্ছে। ওরে দেখে আমি খাওয়া শুরু করলাম। মোটামুটি খাওয়া শেষ, আমার অবস্থাও শেষ। ভাইরে, সে কি ঝাল! চোখ মুখ লাল হয়ে গেছে। অতি আমাকে দেখে প্রথমে হাসলো, ও পরে অবস্থা খারাপ দেখে বলে, এখন দেখলে তো কি হলো? বাবা পানি দে। আমার চোখ দিয়ে ডব ডব করে পানি ভরতেছে। অতি আমাকে পানি দিল, কিন্তু ঝাল গেল না। পানি আরও দিল, তারপরেও ঝাল গেল না। আমি জ্বালা সহ্য করতে পারছি না দেখে অতি আমাকে টান দিয়ে বুকে নিল। আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। আচমকা অতির এই ব্যবহারে আমি অবাক হয়ে যাই। অতি আমার চুল আঁকড়ে ধরে।
আমি সাথে রেসপন্স দিতে থাকি। কি মিষ্টি অতির ঠোঁট। অনেকক্ষণ থাকার পর অতির লিপস্টিক এলোমেলো হয়ে যায়। অতি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি কিছুটা লজ্জা পেয়ে যাই আর মাথা নিচু করে ফেলি। সত্যি ওরে কিস করে আমার সমস্ত জালটা ওধা হয়ে যায়। আমি যেন অন্য জগতে ছিলাম। তারপর অতি আমাকে ছেড়ে দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। সরি, আসলে তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই। ইটস ওকে। আচ্ছা চলো এখন বাসায় যাই। ওকে চলো বাসায় যাই। তো আমরা আজকের মতো বিদায় নিয়ে চলে আসলাম। মহারানী অথি বাসায় চলে গেছে। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর একটা হচ্ছে অথি। সে বাসায় গিয়ে মনে মনে বলতেছে, অয়ন, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমরা খুব ঝগড়া করব। তুমি অভিমান করলে আমি তোমার অভিমান ভাঙিয়ে দেব। আমি তোমাকে আমার সব কিছুতেই চাই। বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। আজ যেহেতু তোমাকে আমার মনের কথাটা বলতে পারিনি, কাল আমি তোমাকে অবশ্যই বলবো। এদিকে আমি বাসায় চলে আসলাম। আসতে অবশ্য ফুচকা নিয়ে আসছি, কারণ না আনলে ঘরে যে 2টা বেতনি আছে ওগুলো আমাকে নিঃশেষ করে ফেলবে। ভাইয়া তুমি আসছো? আসছি। এ নাও তোমাদের ফুচকা। ইরা আপু ভাইয়া ফুচকা নিয়ে আসছে দেখো। না না না, ইরাকে এখানে ডাকিস না। ও রুমে গিয়ে ওকে নিয়ে খা। কি অয়ন ভাই, আপনি এখন আসছেন? হ্যাঁ, এখনই তো আসলাম। টঙের দোকানে এতক্ষণ? সত্যি করে বলুন তো কোথায় ছিলেন? না মানে মেহেদির বাসায় গিয়েছিলাম। মেহেদির বাসায় নাকি অধীর কাছে? কোনটা? মেহেদির বাসায়। তাহলে অধীর কাছে গেছে সেটা কে? আমি জানি না। আচ্ছা শুনেন, কাল একটু সকাল সকাল কলেজ যেতে হবে, আমাকে একটু নামিয়ে দিয়ে আসবেন। আচ্ছা ওকে। তারপর আমি সকাল উঠে ইরাকে নিয়ে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এমন সময় একটা কল আসলো রিসিভ করতে। অন ভাই, আজ একটু আগে কলেজে আসলে ভালো হতো। অতি আপনার সাথে কিছু কথা বলবে। হ্যাঁ আমি আসছি, অপেক্ষা করতে বলো। ওকে, তাড়াতাড়ি আসেন। তারপর কল কেটে কলেজের দিকে হাঁটা দিলাম। ইরাও সাথে আছে। আচ্ছা, কার সাথে দেখা করবা তুমি? কারোর সাথে না তো। কেন? তাহলে আজ আমাকে নিয়ে ঘুরতে হবে। কি মাথা খারাপ আমার? তোর মতো পেতনিকে নিয়ে আমি ঘুরতে যাব? আমাকে ঘুরবা না তো কাকে নিয়ে ঘুরবা? আমি ঘুরলে আমার বউকে নিয়ে ঘুরবো। আর তুমি আমাকে বাসায় আপনি আর বাসার বাইরে তুমি করে বলো কেন? এমনি বলি। কেন তুমি বলে সমস্যা কি? সমস্যা মানে অনেক বড় সমস্যা। অতির্ষা না তা কিছু না। আমাকে আর তুমি করে বলবা না। বললে হলো? তোমার কথা আমি শুনবো কেন? আমি কি তোমার বউ লাগে? তো আমাকে তুমি করে বলো কেন? আমি কি তোমার বয়ফ্রেন্ড লাগি? তোর মতো কুত্তারে আমি বয়ফ্রেন্ড বানাবো কেমনে ভাবলি? এই পেতনি, তোর মতো রাক্ষসে ডাইনিকে আমি বউ বানাবো নাকি? তো সারা রাস্তায় এভাবে দুষ্টুমি করতে করতে কলেজে চলে আসলাম। বাইক থেকে নেমে ইরাকে নিয়ে সোজা রাইসা মেহেদিদের সাথে আড্ডা দিতে ক্যাম্পাসে চলে গেলাম। এদিকে অতি আমার জন্য অপেক্ষায় বসে আছে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো আড্ডা অবস্থায় দোস্ত আরে ছাগলের বউ, ব্যবহার করিস কেন? দেখ অথি আসছে। অতি তুমি কখন আসলে? কুত্তার বাচ্চা, তুই যে খারাপ আমি আগেই জানতাম, কিন্তু এত খারাপ আমি আগে জানতাম না। তোরে আমি ভালোবাসতে শুরু করছিলাম। এই দেখ, আজ প্রপোজ করতে ফুল নিয়ে আসছিলাম। বলে ফুলটা ফেলে পা দিয়ে পিষে দিল। আর কোনোদিন আমার সামনে আসবে না কুত্তার বাচ্চা। কিন্তু কেন মন করলো তার কোনো কারণ খুঁজে পেলাম না। আর আমাকে কিছু বলারও সুযোগ দিল না। মাথাটা খুব খারাপ হয়ে গেল। ইরার সামনে আমাকে কিভাবে অপমান! আরে সবসময় অতির অপমান সয়ে যাবো নাকি? না, এটা হতে পারে না। বলে দৌড়ে অতিকে পিছন থেকে ডাকতে লাগলাম। অথি, এ অথি দাঁড়া বলছি। অথি দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, কিরে কুত্তার বাচ্চা, পেছন থেকে এমন ঘেউ ঘেউ করছিস কেন? ঠাস ঠাস করে ওইটা চর মেরে দিলাম। ফালতু মেয়ে, আমাকে চর মারলি কোন সাহসে? তুই আসতে বলছিস বলেই তো আসলাম। কুত্তার বাচ্চা, তোকে চর মারবো না তো কাকে মারবো? তুই আমার সাথে চিট করেছিস কেন? আমি তোর সাথে কি চিট করেছি? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম। ভালোই যদি বাসতি তাহলে ওই দিন আমাকে দাঁড় করিয়ে ওই মেয়েকে নিয়ে কই ঘুরতে গিয়েছিলি? আর কি করছিলি? কোন মেয়ে? কোথায় ঘুরতে গিয়েছিলাম? ওই মেয়েটার সাথে কি করছিলি তুই? একটা ভিডিও দেখিয়ে বলল। আমি তো অবাক, এই ভিডিওটা অতিকে কে দিল? এটা তো কারো জানার কথা না। আসলে আমি পুরো কথাটা শেষ না করতেই ধাক্কা দিয়ে বলল, যা কুত্তার বাচ্চা, বলেই চলে যাচ্ছে। আমি রেগে গেলাম। যা তোর মতো মেয়েকে ভালোবাসার আমার এত ইচ্ছে নেই। তাহলে এতদিন কুত্তার মতো ঘুরছিলি কেন? তখন হয়তো ভালোবেসেছিলাম, কিন্তু ওই দিনের পর তারপর থেকে আর তোকে ভালোবাসি না। তোর জন্য মনের মধ্যে যে ভালোবাসাটা তৈরি হয়েছিল এখন ঘৃণায় পরিণত হয়েছে। কুত্তার বাচ্চা, তোর প্রতি আমার ভালোবাসা কোনোদিন জন্ম হয়নি আর হবেও না। যেটুকু ছিল তাও আবার ওই ভিডিওটা শেষ করে দিছে। আল্লাহ বাঁচিয়েছে আমায়।
ভিডিওটা পেয়েছিলাম, না হয় তুই যে কিরকম খারাপ বুঝতেই পারতাম না। আরে যা তো এখান থেকে, তুই তোর ভালো নিয়ে থাক। হঠাৎ ইরা এসে বললো, অয়ন ভাই বাসায় যেতে হবে, আন্টি কল দিয়েছে, মনে হয় কিছু একটা হয়েছে বাসায়। বলিস কি, চল তাড়াতাড়ি। বলে আমি সেখান থেকে ইরাকে নিয়ে চলে আসলাম। বাসায় এসেই আম্মু আম্মু। কি রে, এত চিল্লাচ্ছিস কেন? বাসায় কি হয়েছে? কই কি হলো, শুধু তোর মেজো মামা এসেছিল, বলল তার বাসায় একটা নতুন ভাড়াটিয়া আসছে, তার মেয়েটা নাকি দেখতে খুবই ভালো আর মিষ্টি। সাইমের জন্য দেখতে বলল, দেখি পছন্দ হলে সাইমের বউ করে আনতে পারি কি না। ও এই কথা তাহলে, আমি তো ভাবলাম কি না কি। তো দেখতে যাচ্ছ কবে? এই তো আগামী পরশু যাওয়ার চিন্তা করছি। এর মাঝে সেই আন্টি, সায়েম ভাইয়ের কোনো শালি থাকলে কিন্তু বিয়েতে রাজি হতে পারবেন না? কেন, শাড়ি থাকলে কি হবে? শালি থাকলে অয়ন ভা একটু বলাতেই আমি তাকে আটকে দিলাম। আর কিছু বলার আগেই আমি ডাইনিটাকে দৌড়াতে শুরু করলাম। এই ডাইনিটা আমার মান সম্মান ইজ্জত নিচে নামিয়ে দিত যদি না দৌড়ানি দিতাম। দৌড়াতে দৌড়াতে এরা আমার রুমে ঢুকে পড়লো। আমিও দৌড়ে রুমে ঢুকে গেলাম। এবার এরা আর দৌড়ানোর রাস্তা পেল না। আমি দিলাম রুমের দরজা বন্ধ করে। তারপর কোথায় পালাবে এবার, দরজা তো বন্ধ বলে আস্তে করে তার কাছে যেতে লাগলাম। এরা তখন ভয়ে বলল, অয়ন ভাই ভালো হচ্ছে না কিন্তু, কাছে আসবেন না বলে দিলাম। বলতে বলতেই পিছুও হাঁটতে শুরু করলো। আমিও নাচর বান্দা, তোকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না বলে তার কাছে এগিয়ে যাচ্ছি। সে পিছিয়ে নামতে নামতে বিছানার উপর বসে পড়ল। আমি তার কাছে এসে গেলাম, তারপর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর আরও কাছে যেতে লাগলাম। সে কেন জানি চোখ বন্ধ করে ফেললো। আমি আস্তে আস্তে আমার নাক ও ঠোঁট তার নাক ও ঠোঁটের উপর রাখবো, এমন অবস্থায় সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তড়িঘড়ি উঠে দরজা দাঁড়িয়ে মুখে বেঁচকি কেটে চলে যায় হাসতে হাসতে। আমি তখন নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছি, কারণ হাতের কনুইতে ব্যথা পেয়েছি খুব। তো কোনোরকম উঠে বিছানায় শুয়ে কনুই দেখতে লাগলাম। এমন সময় আম্মু এসে অয়ন বলে ডাকতে লাগলো। আমি তো ভয় শেষ, না জানি পেতনিটা সব আম্মুকে বলে দিয়েছে। অয়ন, কি রে, ইরা এসব কি বলছে? না মানে আম্মু, আমি কি শুধু বলিনি? কিছু করিসনি মানে? তাহলে ইরা আমাকে মিথ্যা বলছে নাকি? সত্যি আম্মু, আমি কিছু বলিনি। কিছু না করলে কি অহেতুক হাতে ব্যথা পেয়েছিস? না মানে আম্মু, আমি উপরে সিলিং ফ্যান মুছতে গিয়ে পড়ে গেছি। ওকে, ইরা মা, আলমারি থেকে মুভটা এনে তোমার অয়ন ভাইয়ার হাতে একটু লাগিয়ে দাও তো, আমি রান্নাঘরে যাচ্ছি। বলে আম্মু চলে গেল। আর ইরা পেতনিটা হি করে হাসতে হাসতে আমার জন্য মুভ আনতে চলে গেল। তারপর আমি ও গড ভয় পেয়ে গিয়েছিলাম বলে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। এরা মুভ এনে বলল, এনো তোমার মুখ তুমিই লাগাও। আমি সুযোগ পেয়ে বললাম, আমি কি করে লাগাবো, ব্যথা তো হাতেই পেয়েছি, বরং তুমি একটু কষ্ট করে লাগিয়ে দাও। এরা বলল, না আমি পারবো না। ওকে, কি করবো আর, আমার কাছে আমাকে তো করতে হবে বলে মুভটা নিয়ে হাতে লাগাতেই উহ করে উঠলাম। এরা ভয় পেয়ে, কি হয়েছে অয়ন, সত্যি বেশি ব্যথা পেয়েছ? আমি দেখি। না না কিছু হয়নি, সামান্য লেগেছে, তুমি যাও, আমি লাগিয়ে নিতে পারবো। আমি জানি তোমার খুব লেগেছে, দাও আমি লাগিয়ে দিচ্ছি। তোমার কাছে তুমি যাও, এত দরদ দেখাতে এসো না। রাগ করেছো আমার উপর? আমি তো ইচ্ছে করে করিনি, আমার সাথে ভয় পেয়ে গেছিলাম। এই তোমার বিশ্বাস? এতদিন এতটুকু বুঝলে আমায়? আম সরি অয়ন। দূর হয় এখান থেকে, তোর মতো ডাইনিকে মাফ করবো না কোনোদিন। কি বললাম? দাঁড়াও। বলে এরা আমার বুকের মধ্যে এলোপাতারি কিল ঘুষে দিতে লাগলো। তো সেদিন এভাবে আমাদের দিনটা কেটে গেল। পরদিন আমরা একসাথে কলেজ গেলাম এবং আমি আর এরা এসে কথা বলছি। এমন সময় দেখলাম অতি কলেজে এসছে। আমাকে এরার সাথে দেখে এভাবে রেগে আগুন হয়ে গেছে। আমাদের কাছে এসে, ওই বখাটে, তোকে না বললাম কখনো আমার সামনে পড়বি না। এই ফালতু, তোর সামনে কে আসলো, বরং তুই আমার সামনে আসছিস, ফট এখান থেকে, ফালতু। খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। ফালতু কাকে বলিস? এখানে আমি, এরা, তুই ছাড়া তো কেউ নেই, সো তোকে ছাড়া কাকে বলবো? চল চল, স্যার ডাকছে। আচ্ছা চল। ওই বখাটে শোন, আজকের মতো ছেড়ে দিলাম, আর যেন না দেখি। আরে যা যা, পারলে কিছু করিস। তো এভাবে কলেজ গেলে অথি আর বাসায় এরার সাথে প্রতিদিন আমার ফাইটিং হয়। এর মাঝে এসে গেল সায়েম ভাইয়ের মেয়ে দেখার দিন। তো সবার মতো আমি রেডি হয়ে বের হলাম, গাড়ি তুলতে যাব। এমন সময় আব্বু বলল, বাবা অয়ন, তুই বাইক নিয়ে আয়, গাড়িতে এতজন বসতে পারবি না। কেন বাবা, গাড়ি তো খালি আছে। আরে পাগল, সামনে তো ছোট মামা, বড় মামা, মামি দাঁড়িয়ে আছে, তারাও আমাদের সাথে যাবে। সো তুই বরং বাইক নিয়েই আয়। না বাবা, আমি বাইক নিয়ে যেতে পারবো না, একা ভালো লাগবে না। আরে একা যাবি কেন, তোর সাথে ইরাও যাবে। না না বাবা, আমি পেতনিকে নিয়ে যেতে পারবো না,
তার সে ভালো আমি একাই যাই। দেখলেন আঙ্কেল, অয়ন ভাই কি বললো? আমি নাকি পেতনি, আমি যাব না আপনাদের সাথে। বলে ঢং করে কান্না করতে লাগলো। আরে দেখলি মেয়েটা মন খারাপ করে ফেলেছে। তুই ওর সাথে সব সময় বেশি ফাজলামি করিস। আম্মু, তুমি এ পেতনি সাপোর্ট করলে? হ্যাঁ, ইরাকে তোর সাথে নিয়ে আয়, আমরা যাচ্ছি। বলে ইরাকে রেখে চলে গেল তারা। দূর, কেয়ার করার, সারা পথে পেতনির জ্বালা খেতে হবে। তো ওকে নিয়ে রওনা দিলাম এবং গন্তব্যে গিয়ে গাড়ি থামালাম। চারিদিকে তাকিয়ে, বাহ, মামা তো খুব সুন্দর বাড়ি বানিয়েছে। ওপরে তাকাতে দেখি কয়েকটা সুন্দর সুন্দর মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলছে। একটা মেয়েকে দেখলাম, খুব লম্বা কালো চুল, একটা কালো খয়েরি শাড়ি পরে আছে, কিন্তু উল্টো দিকে ফিরে থাকা মুখটা দেখতে পারিনি। মনে মনে ভাবলাম, যাক ভালোই হবে, কয়েকটা বেয়ান হয়তো কপালে জুটবে। এদিকে কি মিস্টার অয়ন, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরেও যাবেন? চলো যাই। এতক্ষণ দাঁড়িয়ে কি ভাবছিলেন মিস্টার? ভাবি কি যে দেখতে ডাকছে সেটা খেয়াল আছে? আসলে মেয়েটা খুব সুন্দর। কোন মেয়েটা? আরে ভাবির কথা বলছিলাম, খুব সুন্দর হবে তাই না? হ্যাঁ হয়তো, চলো তাড়াতাড়ি। তো আমরা বাসায় গেলাম। যাওয়ার পর নাস্তা পানি খেয়ে এবার মেয়ে দেখার পালা। মেয়ের বাবা বলল মেয়েকে নিয়ে আসতে, তো কয়েকজন মিলে মেয়েকে দেখাতে নিয়ে আসলো। সর্বদার মিষ্টি হাতে নিয়ে মেয়েকে দেখে তো আমার আর ইরার মাথা ঘুরে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সব কিছু কেন যেন এলোমেলো লাগছে। কি, আমরা এটা দেখার জন্য তো মোটে প্রস্তুত ছিলাম না। এখন বুঝতে পারলাম, কিছুক্ষণ আগে উপরতলায় দেখা কালো খয়েরি লম্বা কালো চুলে সে মেয়েটার কেউ নয়, ও হলো ডাইনি অথি। কিন্তু ওইখানে কেন? অথিকেও দেখছে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে সে রাগে আগুন হয়ে গেছে। আমারও ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু কোনোরকম নিজে সামলে নিয়েছি। আর অথি, বাবা বাবা ওইদিকে আসো। হ্যাঁ মা, বল কি হয়েছে? ওই ছেলেটা এখানে কেন? কোন ছেলেটা? ওই যে ওই মেয়েটার পাশের ছেলেটা। আরে এটা তো আশিক সাহেবের। কিন্তু এখানে কেন? আরে ও তো ছেলের ছোট ভাই। বাবা আমাকে আগে জানাওনি কেন? আমি এই বিয়ে মানি না। আরে এখনো কথা দেওয়া হয়নি, আগে মেয়ে দেখুক, তারপর আলাপ করে একটা ব্যবস্থা করা হবে। এখন এইসব করে মান সম্মান ডুবাই নাকি? তারপর অথি তার বাবা চলে আসলো আমাদের মাঝে। তিনি আমাদের হাসতে হাসতে বলতে লাগলেন, কিছু মনে করবেন না, আমার ছোট মেয়ে অথি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খুব জেদি, কিন্তু অনেক ভালো। ঐশীর বিয়ের বিষয়ে কিছু জানায়নি বলে রাগ করেছে। আঙ্কেলের কথাটা শুনে আমি মনে মনে ভাবলাম, তার মানে অথি আমার বেআইন আর তার বড় বোন আমার ভাবি হবে। ধুর, ভাবতে মেজাজটা খারাপ হয়ে গেল। যাক, কপালে যা আছে তাই হবে। আর ওদিকে অথি মনে মনে ভাবতেছে, তার মানে অয়ন আমার বোনের দেবর, মানে আমার বিয়ে হবে। ভাবতে তার রাগ আরও বেড়ে গেল। তো আশিক সাহেবের মেয়ে কেমন দেখলেন? কি বলো সাইমের মা? আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে। আপত্তি না থাকলে আগামী সপ্তাহে আমরা আপনার মেয়েকে ঘরে নিয়ে যেতে চাই। আমার আর আপত্তির কিছু নেই, এখন তো ঐশী আপনাদের মেয়ে হয়ে গেছে, আপনারা যখন ইচ্ছা নিয়ে যান। বাবা বাবা তুমি রাজি হয়ে গেলে? মা তুই রাগ করিস কেন? এরকম ভালো ছেলে কি তোর আপুর জন্য আর মিলবে? তোমার যা ইচ্ছে করো, আমি তোমার মেয়ের বিয়েতে থাকবো না। তারপর দুই পরিবারের সবাই মিলে একটা ছবি নেওয়ার জন্য সাইম ভাইয়াকে ডাকলেন। সবার ছবির জন্য পোজ দিলেন, কিন্তু অথি আসলো না। সবাই ছবির জন্য পোজ দিলেন, কিন্তু অথি আসলো না। তাই ইরা অথিকে নিয়ে আসলো আর আমার পাশে দাঁড় করিয়ে দিল। ইরা এমন কাণ্ডে আমি নিজেও মজা নিচ্ছি, কিন্তু অথি ওর আগে লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না। তারপর ছবি তোলা শেষে আমরা সবাই বিদায় নিয়ে চলে আসলাম। পরদিন ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ভাবিকে কল দিলাম। ভাবি কেমন আছেন? ওই ফালতু ছেলেকে তোর ভাবি? কে তুই? আমি তো অবাক, এ কি রকম আচরণ? পুরাটা তো অথির মতোই। দুই বোন একই রকম নাকি? তার মানে সাইম ভাইয়ের কপালও শনি আছে। কোনো রকম নিজেকে সামলে নিয়ে, ভাবি আমি অয়ন, আমাকে চিনেননি? ও পাশে অয়ন নামটা শুনে কেমন জানি চমকে উঠল। কোনো কথা বলছে না, চুপ হয়ে আছে। কি কথা বলছেন না কেন? আপনি ঐশী না? আমি আপনাকে চিনি না, রাখেন বলে ওপাশ থেকে কলটা কেটে দিল। দূর, ভাই এটা কার নাম্বার দিল বলে ভাইকে ডাকতে গেলাম। তখন ওই নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই, অয়ন তুমি কল দিয়েছিলে? হ্যাঁ ভাবি, কিন্তু বলার আগে আসলে আমি বাইরে ছিলাম, অথই কলটা রিসিভ করেছিল। ও আচ্ছা, আমার বেআইন। তো ভাবি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তো ভাবি তোমার বোনটা এমন ডাইনি টাইপের কেন? আসলে ও খুব রাগী, আমার বিয়ের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি, সে খুব রাগ করেছে। কেন, তোমার বোনের সাইম ভাইকে পছন্দ হয়নি?
আসলে সেরকম কিছুই না, অভিমান করেছে একটু, সমস্যা নাই, 2 দিন পর ঠিক হয়ে যাবে। ওকে ভাবি, এখন রাখছি বলে কলটা কেটে দিলাম। তারপর ইরা এসে বলল, তোমার অতীত তোমার ভাই শালে হয়ে গেল, এখন কি করবা? কি করব? সে তার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। আবার যদি সবার সামনে কোনো অপ্রকাশিত কিছু ঘটিয়ে ফেলে? জানি না, কপালে যা আছে তাই হবে। আচ্ছা তুমি বসো, আমি কপি নিয়ে আসি। তারপর ইরা কফি আনতে গেল আর আমি টিভি দেখছি। পরে দুজনে বসে অনেক গল্প করলাম। পরদিন কলেজে গেলাম, সাথে ইরাও ছিল। অবশ্যই ইরা এখন সবসময় আমার সাথেই থাকে। তখন মেহেদি এসে বলল, মামা অথি নাকি এখন তোর বেআইন হয়ে গেছে? হ্যাঁ মামা, জানি না আবার কি ঘটিয়ে বসে, খুব টেনশনে আসে বুঝলি। একটা কাজ কর, অতির সাথে কথা বলে একটা সমাধান করে ফেল। মেয়েটা যা রাগি, পরে আবার সবার সামনে কি থেকে কি করে বসে বলা যায় না। এরা তুমি কি বলো? হ্যাঁ অয়ন ভাইয়া, মেহেদি ঠিকই বলেছে, একটা সমাধান আসতে হবে। ওকে, তাহলে অথি কাল কলেজে আসুক, তারপর সবাই মিলে একসাথে বসে বলবো। তো কলেজ শেষ হলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম অথিকে কীভাবে বিষয়টা বলা যায়। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, না, ভাবির সাথে কথা বলে অথির নাম্বারটা নিতে হবে। তারপর ফোনে যদি পারি অথিকে সব কিছু বুঝিয়ে বলবো। তারপর আমি ভাবিকে কল দিলাম। রিসিভ করার পর ভাবিকে আমাদের সব কিছু বুঝিয়ে বললাম। ভাবি বিষয়টি বুঝতে পারলো, তাই তিনি আমাকে অথির ফোন নাম্বারটা দিল। ফোন নাম্বারটা পেয়ে ভাবলাম একটা কল দিয়ে দেখি। আবার ভাবলাম না, এখন যদি অথিকে কল দিই সে আমাকে বিভিন্ন রকমের জেরা করবে, তাই আর কল দিলাম না। এদিকে অথি এখন রাগ করে বসে আছে। তখন ওই সীমানে আমার হবু ভাবি এসে বলল, অথি, আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। তবু অথির কোনো সারা শব্দ নেই। তারপর ভাবি বলতে লাগলো, ঠিক আছে, পর করে যেহেতু দিয়েছিস আগে থেকে পর করে দে। এখন তো আর আমার সাথে কথা বলবি না, আমি তো দূরের, পর হয়ে যাবি। 2 দিন পর তো আমি চলেই যাব, তখন কার সাথে রাগ করবি? কিন্তু অতি পিছন থেকে তার হাত টেনে ধরে বুকে জোরে কাঁদতে শুরু করলো। দুই বোন এভাবে অনেকক্ষণ কান্নাকাটি করে তারপর থামলো। তো তখন অথি বলল, হ্যাঁ আপু, তুমি কি বলতে চেয়েছিলে বলো। তারপর ভাবি বলল, সোফায় এসে বস, তোকে সব বলছি। অথি সবাই বসলো। তারপর ভাবি অথিকে বলল, আমি জেনেছি আমার দেবর মানে অয়ন আর তুই পূর্ব থেকে পরিচিত এবং অয়ন থেকে ভালোবাসতো, কিন্তু তোর অয়নকে ভালো লাগেনি। সো তোদের মাঝে কিছুই হয়নি, তবে তোদের মাঝে নাকি খুব ঝগড়া হয়। সো আমি বলি কি, তোরা এর একটা সমাধান করে ফেল। দেখি সমাধান করতে বলছি বলে ভাবিস না আমি তোকে আমার দেবরের সাথে প্রেম করতে বলছি। আমি শুধু বলতে চাচ্ছি তোরা ঝগড়া করিস না, পাবলিক প্লেসে একজন আর একজনকে এভাবে হ্যারাসমেন্ট করিস না। এটা তোদের জন্য যেমন ভালো না, তেমন আমাদেরও মান সম্মানের ব্যাপার। ঠিক আছে আপু, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? তুই কি মনে করিস তুই না বললে আমাকে আর কেউ বলবে না? ঠিক আছে, কিন্তু কে বলছে বলো না প্লিজ আপু। কে আর? আমার দেওর অয়ন বলেছে। হ্যাঁ, আমি তাকে তোর নাম্বার দিয়েছি, কল দেবে তোকে। কি? ওই কুত্তাকে আমার নাম্বার দিছো? অথি, খুব খারাপ হচ্ছে কিন্তু। সরি আপু। তারপর ভাবি এসব বলে চলে গেল। আর অথি বসে বসে ভাবতে লাগে, ওই কুত্তাটা আমার নাম্বার নিল কি জন্য? এদিকে আমি অথিকে ফোন করব বলে ভাবছি। আবার বললাম না, আগে একটা SMS দিই, তারপর দেখি কে বলে। তারপর অথির নাম্বার একটা SMS দিলাম। হ্যাঁ অথি, আমি অয়ন বলছি, 5 মিনিট সময় হবে আমার জন্য? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল বলার। লিখে একটা SMS দিলাম এবং প্রায় 7 মিনিট পর অথি রিপ্লাই দিল, ওকে যা, 5 মিনিটের বেশি যেন না হয় বলে দিলাম। তারপর আমি অথিকে কল দিলাম। হ্যালো অথি, কেমন আছো? ভালো। তোর সময় কিন্তু 5 মিনিট, তো কি বলবি তাড়াতাড়ি বল। শোনো তাহলে, আমাদের মাঝে তো কোনো ভালোবাসাবাসি হয়নি, কিন্তু তবু তোমার আর আমার মাঝে তো সবসময় ঝগড়া হয়। সো আমি চাই এর একটা সমাধান হোক। আমি চাই তুমি আমাকে কোথাও আর কোনো রকম হ্যারাসমেন্ট করো না। আর আমিও কথা দিলাম তোমাকে কোনো জায়গায় কোনো প্রকার হ্যারাসমেন্ট করবো না। তুমি আমাকে দেখলে কোনো কথা বলবে না, আমি তোমাকে দেখলে কোনো প্রকার কথা বলবো না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। প্লিজ নিজেদের সম্মানটা আমরা নিজেরাই বাঁচিয়ে রাখি বলে আমি কথাটা শেষ করলাম। ধন্যবাদ। এই প্রথম তোর কোনো কথা আমার ভালো লাগছে। আসলে আমিও এর একটা সমাধান চাচ্ছিলাম। ওকে, তোর 5 মিনিট সময় শেষ, ভালো থাকিস বলে অতি কলটা কেটে দিল। আমি আবার একটা নিঃশ্বাস ফেললাম। যাক, এবার হয়তো একটু ভালো থাকা যাবে।